ভাই কি অবস্থা? লাঞ্চ করছেন? তাহলে শুরু করি আমরা। আছে আমাদের কত ডে 2 নাকি? ডে 2 আছে। আমরা শুরু করব ই দিয়ে, স্টেটমেন্ট দিয়ে। কি দিয়ে? ভাইয়া, হুম। আমার না ওই যে ডাক্তারের কাছে যাওয়া লাগতো। তো আজকে আমি ক্লাসটা করতে পারবো না মনে হয়। আস্তে আস্তে আমার দেরি হবে। ও, আচ্ছা ঠিক আছে। তো আপনি ভিডিওটা আপলোড দেন, আমি ওখান থেকে দেখে নিব না। ওকে আর ওকে। কাজ দিলে আমি দেখে কাজ কালকে দেখা দিব আচ্ছা অ্যাসাইনমেন্ট থাকলে। আচ্ছা ঠিক আছে। ওদের একটু আচ্ছা ভাই, খবর দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওদের একটু খবর দিন, ওই যারা প্রেজেন্ট নাই একটু। ঠিক আছে। হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ, ওদেরকে আমি নক দিব না যারা যারা নাই। ওকে ঠিক আছে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তাহলে আজকে শুরু করব স্টেটমেন্ট দিয়ে। কি দিয়ে? স্টেটমেন্ট। স্টেটমেন্ট। আচ্ছা। তো আচ্ছা, স্টেটমেন্ট কন্ডিশন স্টেটমেন্টও বলা হয়। তো স্টেটমেন্ট হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ইফ, এভাবে দিতে হয়। আচ্ছা, আর একটা হচ্ছে এলস ইফ, এটারও প্যাটার্ন এভাবে। আর লাস্ট হচ্ছে এলস। তো এইগুলাকে বলা হয় স্টেটমেন্ট। আর অনেকে বলে কন্ডিশনাল স্টেটমেন্ট। কি বলা হয়? স্টেটমেন্ট আর কন্ডিশনাল স্টেটমেন্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট। ভাই আমরা তো প্রোগ্রামিং এ ঢুকে গেলাম। মানে এটা হচ্ছে বেসিক ফান্ডামেন্টাল প্রোগ্রামিং। ঠিক আছে, মানে আপনার ডিজাইন করার জন্য এই ফান্ডামেন্টাল, এটা মানে ওই ডিপ লেভেল প্রোগ্রামিং না। একটা হচ্ছে যে একটা টাচ, যে আপনি যেহেতু একটু ফ্রন্ট এন্ড ডাইনামিক করবেন, বা ডাইনামিক না, ফ্রন্ট এন্ডে কিছু এফেক্ট দিবেন, তো সেই ক্ষেত্রে একটু ছোটখাটো নলেজ থাকা দরকার। ঠিক আছে, ওই ডিপ যাচ্ছি না। ডিপ যেতে হলে যেটা করতে হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ঠিক আছে, সেক্ষেত্রে ওই ডিপ প্রোগ্রামিং লাগবে। কিন্তু আপনার এই যে স্লাইডার বা অ্যানিমেশন এগুলো করার জন্য আপনার এই প্রোগ্রামিংটা দরকার। তো এই জন্য ছোট করে দেখাচ্ছি, অ্যাটলিস্ট আপনাদের হয়ে যাবে, টেনশনের কিছু নেই। ঠিক আছে, আর না বুঝলে তো আছে, আর করাচ্ছি, দেখেন বুঝেন কিনা, প্রথম কথা হচ্ছে এটা। আর কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন সাথে সাথে, যে এটা বুঝিনি আবার বোঝায় দেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে কন্ডিশনাল স্টেটমেন্ট। তো কন্ডিশনাল স্টেটমেন্টের প্যাটার্ন হচ্ছে ইফ প্যারেনথেসিস। আচ্ছা, আমরা যে স্কুলে শিখছি এরকম, যে এটাকে বলি ফার্স্ট ব্র্যাকেট নাকি, তারপর এটাকে বলি কি সেকেন্ড ব্র্যাকেট, আর এটাকে কি বলি থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট। কিন্তু প্রোগ্রামিং এ এটাকে বলা হয় প্যারেনথেসিস। কি বলা হয়? প্যারেনথেসিস। প্যারেনথেসিস। এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট, আর এটাকে বলা হয় রাউন্ড ব্র্যাকেট। তা আমি এই শব্দগুলোই উচ্চারণ করব এই ব্র্যাকেট গুলোর ক্ষেত্রে। সো ক্যাচ করবেন যে ফার্স্ট ব্র্যাকেট মানে প্যারেনথেসিস, আর সেকেন্ড ব্র্যাকেট মানে কার্লি ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেট হচ্ছে রাউন্ড ব্র্যাকেট। ঠিক আছে, একটু ক্লিয়ার? ওকে ভাই। ওকে। আচ্ছা, তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে তিনটা, একটা ইফ, একটা এলস, আর একটা এলস ইফ, আর একটা এলস। এই হচ্ছে তিনটা কন্ডিশনাল স্টেটমেন্ট। আচ্ছা, তো কন্ডিশনাল স্টেটমেন্ট কিভাবে ইউজ করা হয়? কন্ডিশন মানে কি? আচ্ছা, কন্ডিশন মানে কি বোঝাচ্ছে? কন্ডিশন মানে বোঝাচ্ছে যে আপনার যদি এইটা হয় নাহলে এইটা হবে, যদি এইটা না হয় তাহলে এটা হবে। এটাই তো কন্ডিশন। বোঝেন নাই? আরো ইজি করে বোঝায়, আরো আরো ইজি করে বোঝায়। সাপোজ আমি জিমেলে গেলাম। এই যে জিমেল, আমি একটা মেল আইডি দেই। আচ্ছা আচ্ছা, আমি যদি একটা পাসওয়ার্ড দেই, তো দেখেন কি আসে। পাসওয়ার্ড ভুল। ভুল। তো সে কেমনে বুঝলো যে আমি পাসওয়ার্ড ভুল দিছি? ওই যে স্টেটমেন্ট চেক করে দেখছে যে আপনার যেটা পাসওয়ার্ড ওটার সাথে মিলাই দেখছে যে হয়েছে ঠিক আছে তো কিনা। তো
তো এটার মধ্যে কন্ডিশন ইউজ করছে, তো মানে ওরা একটা কন্ডিশন দিয়ে দিছে যে যদি পাসওয়ার্ড ঠিক থাকে তাহলে জিমেলে লগ ইন হয়ে যাবে, আর যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে কি হবে, এই লেখাটা শো করবে। তো এটাও একটা কন্ডিশন। তোরা নিশ্চয়ই এরকম একটা কন্ডিশন দিছে, যদি পাসওয়ার্ড ভুল হয় তাহলে একটা এরর মেসেজ শো করবে, আর যদি পাসওয়ার্ড ম্যাচ করে তাহলে লগ ইন পেজে চলে যাবে। জিনিসটা বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। এটা একটা কন্ডিশন। তো ওইভাবে কোনো ভুল হলে আমাকে দেখাচ্ছে যে এটা ভুল, আর যদি আমি সঠিক দিতাম তাহলে আমি আরেক পেজে চলে যেতাম। তো এটা একটা কন্ডিশন। তো এই কন্ডিশনই হচ্ছে ইফ এলস। ইফ এর মধ্যে একটা দেওয়া হবে, এলস এর মধ্যে দেওয়া হবে। তো যদি ইফ না হবে এলস হবে, আর যদি এলস না হয় তাহলে ইফ হবে। ক্লিয়ার? আচ্ছা, জি তাহলে ভাই। আসেন আমরা একটা ছোট করি, বেশি না। আচ্ছা, তো এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, বললাম ভ্যারিয়েবল x ইজ ইকুয়াল টু 10। কি নিলাম? একটা x ভ্যারিয়েবল is equal to 10 মানে x এর ভ্যালু 10। তাহলে এখানে বললাম ইফ, আর কন্ডিশন দিতে হবে, কন্ডিশন দিতে হবে। তাহলে আমি বললাম কন্ডিশনে বললাম x ইজ ইকুয়াল টু, মানে কন্ডিশনের ক্ষেত্রে ডাবল ইকুয়াল দিতে হয়। ঠিক আছে, কন্ডিশনের ক্ষেত্রে কয়টা ইকুয়াল দিতে হয়, মানে সিঙ্গেলে সে Double. কন্ডিশন অ্যাকসেপ্ট করে না, তো ডাবলে দিতে হয়, মনে রাখবেন। তো বললাম x সমান যদি কি হয়, 100 হয়। কি বললাম? x সমান 100। যদি x সমান 100 হয় তাহলে এখানে বললাম ডকুমেন্ট ডট রাইট, বললাম x ইজ ইকুয়াল টু 100। এই গেল ইফ। তারপর এই যে ইফ যেখানে ক্লোজ হয়েছে তার নিচেও দিতে পারেন এলস। এখানে বললাম ডকুমেন্ট ডট রাইট, কি হবে, x ইজ লেস দেন 100। আচ্ছা, তো একজন বলেন কোনটা শো করবে, কোন কন্ডিশনটা ম্যাচ করতেছে, এটা ম্যাচ করতেছে আমার ভ্যারিয়েবলের সাথে নাকি এটা ম্যাচ করতেছে? এটা সেকেন্ডটা লেস দেন else মানে else এলস Else ম্যাচ এর করতেছে, তাহলে শো করবে কোনটা? x is less than 100. x ইজ লেস দেন 100। আচ্ছা, আর আমরা যদি x এর ভ্যালু যদি 100 করে দিই তাহলে কোন কন্ডিশনটা ম্যাচ করবে? if এর প্রথমটা। ঠিক আছে, তো দেখেন জিনিসটা সহজ না কঠিন বলেন? ভাই সহজই আছে ভাই। এখন 100 থেকে বেশি হইলেও তো মনে হয় ওই লেস দেন 100ই দেখাবে, মানে যেটা কন্ডিশন দেওয়া আছে, মানে হ্যাঁ, তো যদি এখানে 200 দেন তাহলে কোনটা দেখাবে? এলস এরটাই দেখাবে। এলসটা দেখাবে, কারণ x মানে পুরোপুরি হতে হবে নাকি? জি ভাই, বুঝতে পারছি। তো এইটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, এটা বুঝছি, কোনো সমস্যা? শুধু না পার্থক্য ভাই, হচ্ছে সমস্যা ইফ নেই। এর মধ্যে না ভাইয়া হ্যাঁ, ইফ এর মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, এলস এর মধ্যে ডাইরেক্ট, এটাই পার্থক্য, বাদ বাকি তেমন পার্থক্য নেই। এখন আপনি যে ভ্যারিয়েবল করছেন সেই ভ্যারিয়েবলে একটা কন্ডিশন তৈরি করবেন, যেমন আমি বললাম x ইজ ইকুয়াল টু 200। যদি x সমান 200 হয় তাহলে আমি এখানে আরেকটা ভ্যালু দিলাম x ইকুয়াল টু 100। তাহলে x ইকুয়াল টু যদি 100 না হয়, মানে যদি মিলে যায় তাহলে এটা শো করবে, আর যদি ম্যাচ না করে আরেকটা শো করবে। এটা হচ্ছে কন্ডিশন, হয় এইটা নাইলে ওইটা, যে কোনো একটা। আচ্ছা, জাস্ট কনসেপ্টটা নেন, কোথায় ইউজ করব, এই যে বললাম যে কন্ডিশন যেখানে আমার অ্যাপ্লাই হবে সেখানে ইউজ করব, কিন্তু আপাতত কনসেপ্টটা নেন, এটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আরেকটা ফাইল করি। আচ্ছা, এইভাবে ছোট ছোট করে করব নাকি এক এক ফাইলেই সব করে দেব? ভাই ছোট ছোট গুলো একটা ফাইলে করে দেন, কাগজ করে। তাহলে লাভ কি হলো? ভাইয়া কমেন্ট ইউজ করে না হলে করেন। আচ্ছা থাক, আলাদা করি, আর তাহলে আপনাদের ধরতে সুবিধা হবে যে কোনটা স্টেটমেন্ট কোনটা পপ আপ। আচ্ছা, এখন আমরা করব জাভাস্ক্রিপ্ট পপ আপ। কি করব? জাভাস্ক্রিপ্ট পপ আপ, যেকে বলা হয় পপ আপ বক্স। কি বলা হয়? পপ আপ বক্স। আচ্ছা, তো পপ আপ বক্সে আমরা কি করি?
আচ্ছা, তো আমার জানতে হবে যে পপ আপ বক্স হচ্ছে ওই আমরা অনেক সময় বক্স দেখি না, একটা একটা বক্স চলে আসে, ভিজিবল হয়। মডেলে যেভাবে আসে ওইটাই তো। মডেলে আসে, তারপর এই সাইডে দেখেন আসবে ভাই অ্যালার্ট কিছু? হ্যাঁ, অ্যালার্ট, মানে একটা অ্যালার্ট আসে, ওটাকে পপ আপ বলা হয়। যেমন দেখেন এই এটা হচ্ছে একটা অনলোড ফাংশন। কি ফাংশন? এই যে জিনিসটা হচ্ছে এইটাকে বলা হয় পপ আপ। কি বলা হয়? মানে একটা Pop up. ওয়েবসাইট খোলার আগে যে কোনো কিছু আসে সেটাকে কি বলা হয়? পপ আপ। পপ আপ। আচ্ছা, তো যেহেতু পপ আপ, তাহলে দেখি পপ আপ, তাহলে পপ আপ বক্স হচ্ছে তিনটা। কতটা? তিনটা। তিনটা। একটা হচ্ছে অ্যালার্ট বক্স। কি বক্স? অ্যালার্ট, কনফার্ম, ফ্রম বক্স। তাহলে অ্যালার্ট বক্স, কনফার্ম বক্স, আর কি বক্স? ফর্ম বক্স। প্রম্পট বক্স। ফ্রম। এই হচ্ছে তিন ধরনের অ্যালার্ট জাভাস্ক্রিপ্ট আমাদের দিয়ে থাকে, মানে তিন ধরনের পপ আপ, মানে সবগুলোই পপ আপ, কিন্তু পপ আপের ক্যাটাগরি আছে। একটা হচ্ছে অ্যালার্ট, আর একটা হচ্ছে কনফার্ম, আর একটা হচ্ছে প্রম্পট। ঠিক আছে? Prompt. আচ্ছা, তাহলে অ্যালার্টের ক্ষেত্রে আমরা একটা কন্ডিশন ইউজ করতে পারি। বললাম ইফ, আর এখানে বললাম এলস। আচ্ছা, তাহলে এখানে যদি বলি 5 ইজ গ্রেটার দ্যান 10, কি বললাম? 5 is greater than 10. 10 যদি হয় তাহলে এখানে একটা অ্যালার্ট দেবে যে 5 is greater than 10। আচ্ছা, আর এলস এর মধ্যে কি দিবে? একটা দিলাম অ্যালার্ট। অ্যালার্ট একটা বিল্ট ইন ফাংশন, মানে বিল্ট ইন ভাবে কাজ করে। এখানে বললাম 5 is less than 10। তাহলে বলেন কোন অ্যালার্টটা শো করবে, এই ইফ এর অ্যালার্টটা নাকি এলস এর অ্যালার্টটা? else এরটা। এলস এরটা শো করবে। তাহলে অ্যালার্ট বক্স দেখতে কেমন? আমরা দেখি, রান করলাম, দেখেন একটা বক্স অ্যালার্ট আসছে। এটাকে বলা হয় অ্যালার্ট বক্স, যেটার মধ্যে শুধু একটা বাটন থাকে, ওকে। কি থাকে? ওকে ক্লিক করলে চলে যাবে, কিন্তু মানে এটা হচ্ছে জাস্ট একটা সময় অনুযায়ী আপনাকে ইনফর্ম করবে, একটা সময় অনুযায়ী চলে যাবে, ওকে দিলে চলে যাবে। তো এটা হচ্ছে একটা এক ধরনের বক্স, যেটা আমরা HTML CSS থেকে পাই না। এটা কোথা থেকে পাই? এটার সুবিধা পাই আমরা জাভাস্ক্রিপ্ট থেকে। তো এটা হচ্ছে অ্যালার্ট বক্স। ক্লিয়ার জিনিসটা? জি ভাই। ওকে, তাহলে একটু কমেন্টস দেই। আচ্ছা, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মানে ডাবল স্ল্যাশ দিলে এক লাইন কমেন্ট হয়। যদি অনেকগুলো লাইন একসাথে কমেন্ট দিতে চান তাহলে এই যে স্ল্যাশ স্টার, আবার যেখানে শেষ করবেন স্টার স্ল্যাশ, তাহলে ওই মাল্টি লাইন কমেন্টস চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, তো নেক্সট আমরা করব কনফার্ম বক্স। কি বক্স করব? Confirm box. আচ্ছা, কনফার্ম বক্স। তো কনফার্ম বক্সের ক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল বললাম ভ্যাল ভ্যারিয়েবল। আচ্ছা, সেখানে ভ্যাল নিয়ে বললাম কনফার্ম, ওই যে ঠিক অ্যালার্টের মতো একটা ফাংশন নিলাম, মানে ভ্যালুটা হবে আমার কি, একটা বক্স আকারে থাকবে। ভ্যালুটা কি আকারে থাকবে? মানে একটা বক্স আকারে থাকবে। তো প্রথমে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল ভ্যাল, এখানে কনফার্ম বললাম, এখানে বললাম ডু ইউ লাইক মাই ভিডিওস বা চ্যানেল। ওই অনেক সময় বলে না, ডু ইউ লাইক মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। আচ্ছা, তো এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবলের মধ্যে একটা পপ আপ বক্সের ভিতরে একটা ভ্যালু স্টোর করলাম, যে এই জিনিসটা আসবে, কিন্তু কিভাবে আসবে? সরাসরি আসবে নাকি একটা বক্স আকারে আসবে? কি আকারে আসবে? সরাসরি না বক্স Box আকারে? আকারে। বক্স আকারে। Box আকারে। তাহলে বক্স আকারে চাওয়ার জন্য এখানে আমি কনফার্ম ডাইরেক্ট দিলাম। তাহলে এখন কন্ডিশন করতে পারি ইফ, তাহলে কন্ডিশনে বলতে পারি ইফ ভ্যাল, ওই যে কন্ডিশনের ক্ষেত্রে ডাবল ইকুয়াল, ঠিক আছে?
if val যদি কি হয় যে বুলিয়ান আমরা ইউজ করব, যদি ট্রু হয় ভ্যালু কি হয়, যদি ট্রু হয় তাহলে আউটপুট কি হবে, ডকুমেন্ট ডট রাইট, এখানে বললাম ইয়েস, কি বললাম ইয়েস, আর এলস দিলাম এখানে, ইয়েস এখানে বললাম ডকুমেন্ট ডট রাইট, এখানে কি দেব, নো দেব। নো আচ্ছা রান করি। আচ্ছা এখানে কি আসছে দেখেন, আচ্ছা দেখেন দুই বক্স, এটা হচ্ছে কনফার্ম বক্স, তো অ্যালার্ট বক্সের মধ্যে শুধু ওকে বাটন আসতো, কিন্তু কনফার্ম বক্সের মধ্যে দুইটা বাটন আসে, একটা ওকে আর একটা কি আসে, ক্যান্সেল। ক্যান্সেল। আচ্ছা তো এখানে একটা বক্স আসছে, ডু ইউ লাইক মাই চ্যানেল, তো যদি ওকে দেই তাহলে কোন কন্ডিশনটা ম্যাচ করবে, ইফ এর কন্ডিশনটা, condition। মানে যদি ট্রু হয়, আর যদি নো দেই তাহলে কোন কন্ডিশনটা ম্যাচ করবে, এলস এরটা। তো আসেন দেখি, তো যদি ওকে দেই তাহলে ইয়েস, আর যদি ক্যান্সেল দেই তাহলে কি আসবে, নো। নো আচ্ছা নো। আর আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানেও অ্যালার্ট ইউজ করতে পারি, এখানে বলে দিলাম অ্যালার্ট ইয়েস, আর এখানে বলতে পারি অ্যালার্ট নো, মানে এখানে বললাম ডু ইউ লাইক মাই চ্যানেল, ওকে দিলাম, দেখেন অ্যালার্ট ইয়েস, ঠিক আছে। আর আবার দিলাম, দেখেন ডু ইউ লাইক মাই চ্যানেল, যদি ক্যান্সেল দেই তাহলে অ্যালার্ট কি শো করবে, নো। নো তো থাকে না অনেক সময় বক্সের বিভিন্ন ধরনের পপ আপ বক্স শো করে, তো ওই হিসাবে আমরা শো করাইতে পারি। আচ্ছা দেখেন এই এই জিনিসটা বুঝতে কোনো সমস্যা কিনা, যদি না হয় তাহলে আমি আগে, ভাই ফার্স্ট লাইনটা মানে ভেরিয়েবল ভার নাকি এটা? আচ্ছা ফার্স্ট লাইনটা আমরা জানি যে আমরা ভ্যারিয়েবলের মধ্যে কি তৈরি করি, ভ্যালু তৈরি করি নাকি স্টোর করি, এটা তো জানি। জি ভাইয়া। আচ্ছা কিন্তু আমি ভ্যালুটা কি রকম চাচ্ছি, নরমাল চাচ্ছি নাকি একটা বক্স আকারে চাচ্ছি, মানে আমার ভ্যালুটা কি নরমাল শো করবে নাকি বক্স আকারে, তো যেহেতু বক্স আকারে চাচ্ছি তো এই কারণে আমি এই ভ্যালুটা দিছি কনফার্ম ফাংশনের আন্ডারে, আর কনফার্ম জাভাস্ক্রিপ্টের বাই ডিফল্ট একটা বক্স তৈরি করে দেয়। ভাইয়া কনফার্ম করলে কি বক্স চলে আসবে? হ্যাঁ কনফার্ম করলে বক্স চলে আসবে, আর অন্য মনে করেন আর যে অ্যালার্ট দিলে অ্যালার্ট বক্স চলে আসবে, কনফার্ম দিলে কনফার্ম বক্স আসবে, অ্যালার্ট দিলে অ্যালার্ট বক্স আসবে, আচ্ছা ঠিক আছে। আর প্রম্পট দিলে প্রম্পট আসবে, এই যে নো, যদি লাইক চাই ক্যান্সেল দিলাম, এই যে প্রম্পট বক্স হচ্ছে এরকম যে এখানে কিছু ইনপুট দিলে আসবে ইয়েস, ঠিক আছে। জিনিসটা বুঝতে পারছি, মানে এটা হচ্ছে কনফার্ম বক্স যেখানে দুইটা বাটন থাকে, একটা ওকে আর একটা ক্যান্সেল, মানে শুধু কনফার্ম লিখে প্যারেন্থিসিসের ভিতরে যে ভ্যালুটা দিবেন সেটা এই হিসাবে আসবে, ওকে ক্যান্সেল। আচ্ছা যদি আপনি ক্যান্সেল দেন তাহলে কি আসবে, দেখেন প্রম্পট বক্স হচ্ছে এরকম যেখানে আপনি কিছু ইনপুট দিতে পারবেন, এটা হচ্ছে প্রম্পট বক্স। আর আরেকটা হচ্ছে অ্যালার্ট বক্স, আমরা তো দেখলামই, অ্যালার্ট বক্সে যদি আমরা অ্যালার্ট বক্স হচ্ছে যদি আমি এই যে ওকে দেই তাহলে অ্যালার্ট বক্স আসবে ইয়েস, এটা হচ্ছে অ্যালার্ট বক্স যেখানে শুধু একটা বাটন। জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। এই রিলেটেড আর কোনো কোশ্চেন? প্রম্পটটা আরেকবার বলতে ভালো হতো। প্রম্পট হচ্ছে মানে যেখানে আপনি ইনপুট দেন, যেমন এখানে আমি এখানেও প্রম্পট দেই, সাপোজ বললাম প্রম্পট, ঠিক আছে, সাপোজ কি বললাম প্রম্পট শো করবে, প্রম্পটের মধ্যে তো আপনি ইনপুট ম্যানুয়ালি দিবেন, এখানে দিলাম লাইক মাই চ্যানেল, ওকে দিলে প্রম্পট বক্স, এখানে ইয়েস দিলে ইয়েস সেভ হবে, আর এখানে নো দিলে নো সেভ হবে, এই যে প্রম্পট বক্স দেখতে বুঝছি ভাইয়া। তাহলে তিনটা বক্স, একটা অ্যালার্ট, একটা কনফার্ম আর একটা প্রম্পট। প্রম্পট হচ্ছে যেখানে আপনি ইউজার ইনপুট দিতে পারেন, ওই যে অনেক সময় দেখেন না যে আপনার থেকে নেয় ফিডব্যাক নেয়, নেয় কি নেয় না,
জি ভাইয়া। তো ওই ফিডব্যাকের সময় দেখবেন যে এই প্রম্পট বক্সটা ইউজ করে, তো ইউজার কোনো ফিডব্যাক দিয়ে ওকে দিলে এটা ডেটাবেজে গিয়ে সেভ হয়ে যায়। যেহেতু আমরা ডেটাবেজের সাথে কানেক্টেড না, তো জাস্ট ম্যানুয়ালি দেখাচ্ছি। তো এখানে যদি কোনো কিছু কমেন্টস দেয় যে ভেরি নাইস, তাহলে এটা ফিডব্যাক হিসেবে দেখাবে। তো এটা হচ্ছে প্রম্পট বক্স। ক্লিয়ার? ভাইয়া প্রম্পট বক্সে এখানে কি কোনো কিছু থাকবে না, এটা কি ফাঁকাই থাকবে নাকি না কিছু দিলে প্রম্পট ওটা কি বক্স হবে? আমি বলি, প্রম্পট বক্স এখানে যে ইনপুটটা আসে, এখানে যে ইনপুট আছে, তো ইনপুট কে ফিল আপ করে? যে তৈরি করছে সে ফিল আপ করে নাকি কোনো ইউজার ফিল আপ করবে? ইউজার ফিল আপ করবে। তো এই জন্য এটা ফাঁকা থাকবে। ইউজার যদি ফিল আপ করে তাহলে ডাটাটা শো করবে। এটার মধ্যে ভাইয়া কোনো কোটেশন দেওয়া লাগতেছে না নাকি? না, ডাইরেক্ট এর কোনো কোটেশন লাগবে না, ডাইরেক্ট দিবেন, কারণ এটা তো ইউজার ফিল আপ করবে, এটা তো আর আপনি ফিল আপ করবেন না। আর যদি আমি এই যে আমি একটু আগে যেটা দেখাইছিলাম, ওই যে অ্যালার্ট বক্স, অ্যালার্ট বক্সের মধ্যে আপনার দেন কোটেশন দিয়ে আপনি কাজ করবেন। বুঝে গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা একটু আগে আমরা আরেকটা জানা ছিল ভাই। হ্যাঁ বল। ভাই হেডিংটা কি কারণে পাচ্ছে ওই পপ আপে? কি তিনটা হেডিংটা কি কেন পাচ্ছে পপ আপে আর কি? হেডিং? কিসের হেডিং? ডিপ টেস্ট টেস্ট এটা এটা আর কি। ডিফল্ট, এটা সরানো যায়, কিন্তু বাই ডিফল্ট এটা আসে, মানে বিল্ট ইন। এটা আমার হাত নেই। ক্রোম ক্রোমে আসে, ক্রোমে আসে, ফায়ারফক্সে আসে। ফায়ারফক্সে আসে না। এটা ব্রাউজার ওয়াইজ এটা বিল্ট ইন আসে, এটাও সরানো যায়, ওইটা প্রবলেম নাই। ওকে ভাই। তাহলে আমি আগাচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু ফাংশন নিয়ে কাজ করব। কি নিয়ে? ফাংশন। ফাংশন.html। দেখেন, এই ফান্ডামেন্টাল গুলো একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিলে সুবিধা হবে কি, যে আপনার মনে করেন যে এই যে এই জিনিসগুলো যেটা শেখাচ্ছি, এটা একটা লাভ আছে। লাভ হচ্ছে যে আপনি কি আজীবন ডিজাইন নিয়ে থাকবেন ক্যারিয়ার হিসাবে, এই কিছু একটা করবেন নিয়ার ফিউচার? ভাইয়া অবশ্যই তো পাশাপাশি আমরা কিছু করব। কিছু করবেন, তো সেই ক্ষেত্রে যদি এখান থেকে একটু প্রোগ্রামিং এর কনসেপ্ট নিলেন, তো প্রোগ্রামিং কনসেপ্টের সুবিধা হচ্ছে আপনার অ্যানিমেশনের কাজে লাগবে। আর এই কনসেপ্টটা নিয়ে দেন আপনার অ্যাডভান্স প্রোগ্রামিং আপনার জন্য ইজি হয়ে যাবে। তো এই কনসেপ্টগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপনার ডিজাইনের ক্ষেত্রেও আর আপনার নিয়ার ফিউচার যদি আপনি প্রোগ্রামিং কনসেপ্টে হাত নেন সেক্ষেত্রেও আপনার। আর প্রোগ্রামিং প্রত্যেক দেখবেন যে পৃথিবীর যত প্রোগ্রামিং আছে সবগুলো ফান্ডামেন্টাল জিনিসগুলো এইটাই, ফাংশন, ভ্যারিয়েবল, লুপ, অ্যারে, মানে এই সবগুলো আপনার আছে। ইউজেসটা আলাদা, কিন্তু আপনার সবগুলো একই। তো এই জিনিসগুলো শিখলে আপনি যে কোনো প্রোগ্রামিং মনে করেন যে স্টাডি করতে পারবেন। তো এই ফান্ডামেন্টাল একটা টাচ দিয়ে দেন আমরা প্রজেক্ট ওয়াইজ শুরু করব। আচ্ছা, তাহলে এখন আমরা ফাংশনে যাই। আচ্ছা, ফাংশন বলতে কি বুঝি আমরা? পার্টি নাকি? ফাংশন বলতে কি বুঝি? কোনো রুলস মানে দাওয়াত পার্টি, ওই যে বলি না ফাংশনে যাচ্ছি, গতকাল ফাংশনে ছিল। না ভাইয়া ওটা না। তা তো এটা হচ্ছে ফাংশন। কি প্রোগ্রামিং এ একটা ফাংশন আছে, কি আছে? প্রোগ্রামে একটা ফাংশন আছে। তো প্রোগ্রামিং এর ফাংশনটাকে কি বলা হয়? আচ্ছা, তো তো ফাংশন হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে প্রি ডিফাইন্ড ফাংশন। কি ফাংশন? প্রি ডিফাইন্ড। আর আরেকটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। কত প্রকার ফাংশন? দুই প্রকার, কি কি? এটা হচ্ছে প্রিডিফাইন আর ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন্ড। আচ্ছা, আর ফাংশন কাজ করে দুই ভাবে, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে কল।
ফাংশন কাজ করে কিভাবে? ক্রিয়েট এন্ড কল। ক্রিয়েট এন্ড কল। ওকে, এখন আসি ফাংশন কাকে বলে, ডেফিনেশন। আচ্ছা, তো ফাংশন ডেফিনেশন, তো ডেফিনেশন বলার আগে আগে ফাংশনের স্ট্রাকচারটা দেখি যে ফাংশন কিভাবে, যেমন আমরা ইফটা দেখলাম যে ইফ দেওয়ার জন্য এইভাবে দিতে হয়, প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেট। তো ফাংশনের ক্ষেত্রে একটা কিওয়ার্ড ইউজ করতে হয় ফাংশন নামে, কি নামে? ফাংশন ফাংশন নামে। আর ফাংশনের যে কোনো একটা নেম দিবেন, এক্স দেন, এ দেন, বি দেন, এন দেন, যা ইচ্ছা আমি দিলাম নেম, মানে ফাংশন নেম, নেম একটা নেম দিলাম, মানে এটা হচ্ছে ফাংশনের নেম। এখন যদি বলেন গতকালকে ফাংশনে গিয়েছিলাম, তো কেউ যদি জিজ্ঞেস করে কোন ফাংশনে গিয়েছিল, তো এটা কি ভুল জিজ্ঞেস করছে না ঠিক জিজ্ঞেস করছে? ঠিক আছে। তাহলে মানে কথা ওইটি যে আপনার যে ফাংশনটা আছে নিশ্চয়ই একটা ফাংশনের নাম থাকে, তো ঠিক প্রোগ্রামিং এর ক্ষেত্রেও ফাংশনের একটা নাম আছে। তো আমরা যে ফাংশন তৈরি করব প্রথমে ফাংশন একটা কিওয়ার্ড দিব, আর কিওয়ার্ডের পর একটা নেম দিব। তো প্রত্যেক ফাংশন আর ওই নেমটা যখন ক্রিয়েট করব সেটা কল করে দেব। কিভাবে দেখাচ্ছি। আচ্ছা, তো ফাংশন এটা কি, আমরা ফাংশন ক্রিয়েট করলাম, মানে ফাংশন তো দুই ভাবে কাজ করে, একটা ক্রিয়েট করতে হয় আর একটা কি করতে হয়, কল করতে হয়। তো এইটুকুকে বলা হয় ফাংশন ক্রিয়েট। কি বলা হয়? ফাংশন ফাংশন ক্রিয়েট। ক্রিয়েট মানে ফাংশন ক্রিয়েট আ কল, দুইটাই অ্যাপ্লাই করতে হবে, নাহলে ফাংশন কাজ করবে না। তা আমরা যে এই জিনিসটা করলাম এটাকে বলা হয় ফাংশন ক্রিয়েট। কি বলা হয়? ফাংশন ক্রিয়েট। ফাংশন ক্রিয়েট। আচ্ছা, এখন আমরা ফাংশন কল করব, তো ফাংশন কল করার আগে কিছুটা দিতে হবে, খালি ফাংশন দিলে কাজ করবে না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ফাংশন কাকে বলে, ডেফিনেশন। আচ্ছা, তো একটা জিনিস মনে রাখবেন, কার্লি ব্র্যাকেটের ভিতরে যে এই ভিতরে অংশটুকু আছে আছে না, যেখানে কার্সর ব্লিঙ্ক করতেছে। জি ভাইয়া। আচ্ছা, এই জায়গাটাকে বলা হয় সেগমেন্ট। কি বলা হয়? সেগমেন্ট। সেগমেন্ট। আচ্ছা, তাহলে কার্লি ব্র্যাকেটের ভিতরের এরিয়াটাকে কি বলা হয়? সেগমেন্ট। আচ্ছা, বাংলায় লিখে দেই, সেগমেন্টের আচ্ছা কি লিখছি পড়েন তো একদম। সেগমেন্টের ভিতরে যে কোড এক্সিকিউট হয় সেগুলো ফাংশন বলে। সেগুলো ফাংশন বলে। এখন কি কি কোড এক্সিকিউট হয়, এখন আমি এখানে ভ্যারিয়েবল ইউজ করতে পারি, এখানে আমি কন্ডিশন ইউজ করতে পারি, এখানে আমি অ্যালার্ট ইউজ করতে পারি, এখানে আমি মানে একটা প্রোগ্রামিং এর যত টপিক গুলো আছে সবগুলো এই সেগমেন্টের ভিতরে আমি ইউজ করতে পারি। তাই এই জন্য এর এই সেগমেন্টের ভিতরে আমরা যে কোড এক্সিকিউট করব সেটাকে ফাংশন বলে। ক্লিয়ার জিনিসটা? জি ভাইয়া। এখন ফাংশন কিভাবে কাজ করে আসেন দেখি। তো আমি জাস্ট একটা নরমাল বললাম ডকুমেন্ট ডট রাইট, এখানে কি বললাম দিস ইজ মাই ফাংশন। এখন আমি এই লেখাটা রান করাতে যাচ্ছি, কি দিস ইজ মাই ফাংশন। তাহলে দেখি রান করে কিনা। রান করছে নাই? করে নেই। করেন। করেনি ভাইয়া। করে নেই। কেন করে নেই? কারণ আমি বলছি যে ফাংশন ক্রিয়েট এন্ড কল দুইটাই করতে হবে। তো আমরা ক্রিয়েট করছি, কিন্তু আমরা নেম নামে কোনো ফাংশন কল করছি করি নেই। ফাংশন কল করার সিস্টেম হচ্ছে আপনার ফাংশনের নেমটা আগে নেন। তো আপনি যে কোনো জায়গায় এই যে নেমটা নিলেন, নেমটা এই যে প্যারেনথেসিস দিয়ে ক্লোন দিয়ে দিলেন, মানে এটা হচ্ছে ফাংশন ক্রিয়েট আর এটা হচ্ছে ফাংশন কল। কমেন্টস দিয়ে লিখে দেই ফাংশন
ক্রিয়েট, আর ফাংশন কল করবেন কিভাবে, যে নামে ক্রিয়েট করছেন ওই নামটা আপনি কল করে দিবেন। এখন দেখি আমরা রান করে কিনা। জান কাজ করছে? জি ভাইয়া। তো দেখেন বোঝা গেছে কি বোঝা যায়নি? বোঝা গেছে। আর শুধু এরকম না, এটা হচ্ছে মনে করেন যে শুধু এইখানেই যে কাজ করবে তা না, আমরা চাইলে বাইরেও কাজ করাতে পারি। কিরকম? আচ্ছা এটা থাক, কমেন্ট দিয়ে রাখি। জানি যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের বাইরে আমি আরেকটা স্ক্রিপ্ট নিয়েও কাজ করাতে পারি। এই যে দেখেন, শুধু বললাম নেট। হ্যাঁ কাজ করছে। এই একটা সুবিধা ফাংশন দিয়ে যে আপনি ক্রিয়েট করতেছেন এক পেজে, আপনি কল করেন আরেক পেজে, তারপরেও কাজ করবে। তো এই সুবিধাটা অন্য কোনো টপিক আমাকে দিবে ফাংশন ছাড়া? মেবি না ভাইয়া। মানে একটা মোবাইলের মতো আপনি আপনি মনে করেন এখান থেকে কল করলেন, আমেরিকা থেকে কল রিসিভ করলো। তা এই যে একটা সুবিধা ফাংশনে, মানে আপনি ক্রিয়েট করতেছেন আরেক জায়গায়, আপনি যেখান থেকে মন চায় আপনি কল দিতে পারেন। এইটা একটা সুবিধা ফাংশন। তো এই ফাংশন দুইভাবে কাজ করে, একটা হচ্ছে ক্রিয়েট, এটা হচ্ছে ক্রিয়েট করতে এইভাবে, আর আরেকটা কল করতে হয় এইভাবে। এখন আপনি ভিতরে কল করেন বাইরে কল করেন আপনার ইচ্ছা, নাকি? আচ্ছা, আর এখানে যেটা বললাম যে ফাংশনের ভিতরে যে কোড এক্সিকিউট হয়, তো কোড কিভাবে এক্সিকিউট করব আসুন দেখি। এটা কমেন্টস দিলাম। ধরেন যে নরমাল কোড বলে এখানে বললাম ভ্যারিয়েবল x ইজ ইকুয়াল টু 10, ভ্যারিয়েবল y ইজ ইকুয়াল টু 20, তারপর বললাম ভ্যারিয়েবল z ইজ ইকুয়াল টু x প্লাস y, তাহলে কত অ্যান্সার হবে? 20, 30। তাহলে আমরা এখানে ডকুমেন্ট ডট রাইট, এখানে জেড ডিক্লেয়ার করে দিলাম জেড। তাহলে রান করি, কত আসতেছে? 30। তাহলে কি বোঝা গেল যে আমরা একটা ফাংশনের ভিতরে যে কোনো কোড কি করতে পারি, ইমপ্লিমেন্ট করতে পারি, নাকি? ক্লিয়ার? ফাংশনের জিনিসটা কি ক্লিয়ার নাকি সমস্যা? ভাইয়া অন্য পেজে এটা কিভাবে মানে কাজ করবে অন্য ভাইয়া, মানে পেজে ওটা কি দেখাবো, লিংক করা? আপনাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা প্রজেক্ট দেখাবো, সেই প্রজেক্টে দেখাবো জি যে ভাই। কিভাবে কাজ করে। মেবি নামটা কল করলেই চলে আসবে। হ্যাঁ নাম কল করলে কিন্তু লিংক থাকতে হবে, ওই পেজের সাথে ওই পেজ লিংক থাকতে হবে, আচ্ছা লিংক ছাড়া আসবে। তো আপনাদের জি ভাই, লিংক থাকতে হবে অবশ্যই। আপনাদের আচ্ছা কালকে নেক্সট ক্লাসে আপনাদের জাভাস্ক্রিপ্টের একটা অ্যাডভান্সড ভ্যালিডেশন সিস্টেমটা দেখাবো, মানে কিভাবে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটা ফর্ম ভ্যালিডেশন করতে হয় সেটা দেখাইলে আপনাদের একবারে ক্লিয়ার হয়ে যাবে। বুঝছি? আচ্ছা, আরেকটা অপশন আছে আপনার, যেটাকে বলা হয় ফাংশন উইথ প্যারামিটার। কি বলা হয়? ফাংশন উইথ প্যারামিটার। আচ্ছা, এখন কথা হচ্ছে প্যারামিটার কি, আর এখানে একটা নাম চেঞ্জ করে নিলে আবার সন্দেহ করবেন যে এই নাম ছাড়া কাজ করবে না। তো আমি অন্য একটা নাম নিই, ধরেন এলইডিপি নিলাম, ঠিক আছে? ফাংশন এলইডিপি, এখানে এলইডিপি। তো যে কোনো নাম দিলে ফাংশন কাজ করবে। কোনো নাম নিলে হবে তাই না? হ্যাঁ নিজের মতো করে। নিজের মতো করে। আচ্ছা, তো আমি নাম চেঞ্জ করলাম এলইডিপি। আচ্ছা, এখন আমরা কি কোচ করব? ফাংশন উইথ প্যারামিটার। আমরা তো ফাংশন শিখলাম, কিন্তু এখন কি শিখবো? ফাংশন উইথ প্যারামিটার। প্যারামিটার। আচ্ছা, তো প্যারামিটার প্যারামিটার বলতে আপনার এই ফাংশনের একটা প্যারেন্থেসিস থাকে। কি থাকে? প্যারেন্থেসিস। এখন প্যারেন্থেসিস এর মধ্যে আমি দুইটা প্যারামিটার নিলাম, মানে প্যারেন্থেসিস ভিতরে যদি কিছু নেন সেটাকে প্যারামিটার বলে। আচ্ছা জিনিসটা বুঝছি? জি ভাই। আচ্ছা, তো প্যারেন্থেসিস এর ভিতরে আমি বললাম a, b, তাহলে তাহলে কি হচ্ছে? প্যারামিটার। ওকে, এখন এটা কিভাবে কাজে লাগাবো আসুন দেখি। তাহলে আমি বললাম ভ্যারিয়েবল
হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা ও যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে কাজে লাগাবো? তাহলে আমরা বললাম কি ভ্যারিয়েবল, কি বললাম, একটা ভ্যারিয়েবল নিলাম, বললাম রেজাল্ট, কি বললাম, রেজাল্ট। রেজাল্ট রেজাল্ট হবে কি a প্লাস b, কি হবে a plus b a প্লাস b। তা আমরা এখানে বলে দিলাম ডকুমেন্ট ডট রাইট, এখানে বললাম রেজাল্ট। তো সহজ হিসাব, a প্লাস b এর মান যা আসবে সেটা রেজাল্টের মধ্যে শো করবে নাকি? জি ভাই। কিন্তু a প্লাস b এর কোনো মান আছে না না। তাহলে আমরা যে এই যে না দিলেও হতো না। এখন আমরা যেটা করব, এই যে এখানে দিলাম 20 যেখানে কল করলাম, আর এখানে দিলাম 30। দেখেন মান পাইছে a প্লাস b এর, a আর b এর মান পেয়েছে। জি ভাই। জি জি ভাইয়া। তাহলে a হচ্ছে জি 20 ভাইয়া। আর b হচ্ছে কত, 30। তো 30 প্লাস 20 তাহলে কত শো করবে? 50 50 ভাইয়া। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে কি বুঝে গেছে ফাংশন উইথ প্যারামিটার কোথায় কাজে লাগাবো? এটা বাদ জি ভাইয়া। তো কনসেপ্ট বুঝছেন কিনা? জি ভাইয়া। ভাইয়া এটা ইউজার ডিফাইন না প্রি ডিফাইন ভাইয়া? এটা এটা কি মানে এটা হচ্ছে ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন বলতে মানে আমি আমার একটা ব্যক্তিগত নামে যে ফাংশনটা ক্রিয়েট করতেছি সেটা হচ্ছে ইউজার ডিফাইন। কি বললাম? আমার নিজস্ব ইচ্ছা মতো যেটা আমি নাম দেবো ওটা হচ্ছে ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন, কিন্তু যেটা বিল্ট ইন থাকবে, মানে ওটা ওই নামে আপনি চেঞ্জ করতে পারবেন না। যেমন অ্যালার্ট, যেমন কনফার্ম, যেমন আপনার প্রম্পট, এগুলো কি নাম এটা কি আমি দিছি না ওরা দিছে? এগুলো কি ফাংশন ভাইয়া? হ্যাঁ, এগুলো ফাংশন। আচ্ছা ঠিক আছে। তো জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন ফাংশন এই প্যাটার্নে থাকে না, শুধু ওই কল সিস্টেম থাকে, এরকম থাকে। বুঝতে পারছেন? মানে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন গুলো এইভাবে থাকে। যেমন ডকুমেন্ট ডট রাইট, এখানে বললাম অ্যালার্ট, ঠিক আছে, অ্যালার্ট এর রেজাল্ট শো করবে। তো ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশনের মধ্যে প্যারেন্থেসিস থাকে না, জাস্ট ডাইরেক্ট এইভাবে জাস্ট কল ফাংশনটা থাকে, ক্রিয়েট ফাংশনটা থাকে না। দেখেন এটা ক্রিয়েট ফাংশন না কল ফাংশন? কল ফাংশন। কল ফাংশন ওই রকম থাকে। তো এগুলো হচ্ছে বিল্ট ইন ফাংশন জাভা স্ক্রিপ্টে। আর ইউজার ডিফাইন ওগুলো ক্রিয়েট করাই আছে, মানে ওটা ক্রিয়েট করে রাখছে আর কি, মানে ক্রিয়েট ওটা করেই রাখছে, আমরা জাস্ট ইউজ ওরা করি। কল দিয়ে আউটপুটটা দেখাচ্ছে। বুঝতে পারছে? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে কি দুইটা ক্লিয়ার যে কোনটা ইউজার ডিফাইন আর কোনটা প্রি ডিফাইন? জি ভাইয়া। তাহলে ইউজার ডিফাইন হচ্ছে এই যে ফাংশন কিওয়ার্ড লিখে যদি কোনো নাম দেন তাহলে এটা হচ্ছে ইউজার ডিফাইন, আর যেটা শুধু বিল্ট ইন কল ফাংশন পাবেন সেগুলো হচ্ছে প্রি ডিফাইন। ক্লিয়ার? ওকে ভাই। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা কিছু প্রি ডিফাইন ফাংশন নিয়ে কাজ করি। তাহলে এখানে একটা ফাংশন নিলাম onload ডট html। অনলোড নাম শুনছেন? না ভাইয়া। না ভাইয়া। ওই যে মাত্র বললাম। এখন শুনতে পেলাম। আচ্ছা, অনলোড কি বললাম? অনলোড। আচ্ছা, অনলোডের একটা Onload। ট্রান্সলেশন করেন তাইলেই তো জিনিসটা পেয়ে যাচ্ছেন। লোডের সময় মানে যখন লোড হবে তখনই এটা execute মানে হবে। যখন লোড হবে তখন কিছু একটা ঘটবে নাকি? জি ভাইয়া। জি ভাই। মানে যখন লোড হবে তখন কিছু একটা কি হবে, ঘটবে। তো একটা ঘটনাকে বলা হচ্ছে অনলোড। আচ্ছা, তাহলে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি, লোড নাম দিলাম। তো দেখেন এটা প্রি ডিফাইন না ইউজার ডিফাইন? ইউজার এটা ভাই ইউজার ডিফাইন। ইউজার ভাই। ইউজার ডিফাইন। আচ্ছা, তাই এখানে একটা এই অ্যালার্ট, অ্যালার্ট কি ইউজার ডিফাইন না প্রি ডিফাইন? প্রি প্রিডিফাইন। ডিফাইন। প্রি ডিফাইন। প্রিডিফাইন। ওকে, আচ্ছা এখানে বললাম দিস ইজ অনলোড ফাংশন। কি বললাম? অনলোড ফাংশন। অনলোড ফাংশন। আচ্ছা, এখন
আমরা যে একটা ফাংশন কল ক্রিয়েট করছে, এখন এটাকে কল না করলে কাজ করবে? বলেন। ফাংশন ক্রিয়েট করছে, কল করতে হবে না? ভাই কথাগুলো কাটে কাটে যাচ্ছে। এখন কি ভাই প্রচুর সমস্যা আছে খারাপ না আচ্ছা, সেম সমস্যা। এখন ঠিক আছে। প্রচুর সমস্যা আছে। জি ভাইয়া এবং জি ভাইয়া এখন ক্লিয়ার আসে। এখন ঠিক মতো শোনা যাচ্ছে নাকি না? জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই এখন শোনা যাচ্ছে। ওকে, আচ্ছা, তো আমরা ফাংশন ক্রিয়েট করছি, এখন কি করব? কল করব। কি করব? কল করব। তো কল করার জন্য আমরা একটা প্রি ডিফাইন আগে ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে অনলোড। কি? অনলোড। অনলোড। Onload. অনলোডের মধ্যে আমার ইউজার ডিফাইন ফাংশনটা কল করে দিব। এই যে অনলোড, অনলোডের মধ্যে আমি আমার লোড ফাংশনটা কল করে দিলাম। তো এখন যদি আমি এটা রান করি, দেখেন কিরকম শো করবে। দেখেন, মানে আউটপুটটা অন হইলেই এটা শো হবে। হ্যাঁ, তো মানে একটা পেজ লোড হওয়ার আগে আপনার মেসেজটা শো করবে। এটা হচ্ছে অনলোড ফাংশনের কাজ। কি বললাম? Onload function. মানে একটা পেজ লোড ভাই হওয়ার এটা বডিতে কেন দিলাম ভাই? বডিতেই তো, মানে কারণ বডিতে আমি দেওয়ার বলি প্রথম কি লোড হয়, কোনো একটা পেজের সময় কি আসে? বডি আসে না? জি। জি ভাইয়া। কিন্তু আমি বডি লোড হওয়ার আগে চাচ্ছি, তো বডি লোড হওয়ার আগে যদি চান তাহলে কি দিতে হবে? অবশ্যই আপনাকে বডিতে দিতে হবে। আপনি বডির আগে আচ্ছা, যাচ্ছেন না পরে যাচ্ছেন? বডির আগে। আগে যাচ্ছেন, এখানে আপনি বডিতে দিয়ে দিলেন, তাহলে বডির ভিতরের এলিমেন্ট আসার আগে আপনার ওই ফাংশনটা আগে আসবে। তাহলে এই ফাংশনটা আগে আসছে, এখন এটা ওকে দিলে এখন বডি লোড হয়ে গেল। দেখছেন? এটা যতক্ষণ পর্যন্ত ক্রস করবে না ততক্ষণ পর্যন্ত ওটা লোড হতে বডি শো থাকবে। করবে না। এখন অনেক সময় স্কেপ দিয়ে ক্লোজ করতে হয়, অনেক সময় ওকে দিয়ে ক্লোজ করতে হয়। তো ওকে বাটন সরানো যায়, এটা সমস্যা নেই, কিন্তু আপাতত জাস্ট বোঝানোর জন্য। তো এটা হচ্ছে কি একটা অনলোড ফাংশন। এটা কি ফাংশন? অনলোড 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 ফাংশন। ফাংশন। Load. এটার কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া। যান কোড দেখেন, কোনটা যদি না বোঝা যায় তাহলে বলেন, আবার বোঝাই দিই, নাহলে আগেই। ভাই কোডগুলো বুঝছি ঠিক মতো, কিন্তু ভাই মানে হয়তো বা লিখতে গেলে দুই একটা ভুল হবে আর কি। ওটা ওটা সমস্যা নেই। একটু প্র্যাকটিস আমি করা বলি, লাগবে। যেমন একটা হচ্ছে যে একটা দেখে ধরেন ধরতে পারছেন 10-20%, আর যখন নিজে একটু অ্যাপ্লাই করতে যাবেন দেখবেন যে ক্যাপাসিটি 60-70% চলে গেছে। আর আর যদি বলেন যে না দেখেই বুঝতে চাই, তো যদি দেখেই বুঝতে পারেন তাহলে তো আপনাদের আমার কাছে না, আমাকে আপনার কাছে যেতে হবে। কারণ এত তো আমিও পারবো না যে একটা জিনিস দেখেই বুঝে ফেলবো, তাহলে তো মনে করেন যে উল্টা হবে, আপনাদের মেন্টর হতে হবে, আমাকে স্টুডেন্ট হতে হবে। তাই জন্য দেখে কিছুটা ক্যাচ করতে পারবেন, আর ওই যে ক্যাচ করলেন সেটাই যখন আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন দেখবেন যে কনসেপ্ট আরো ক্লিয়ার হচ্ছে। মানে এখন যে আমি বোঝাচ্ছি সেটা আপনার ক্যাচ হচ্ছে, যে হ্যাঁ আপনার ব্রেনটা কিছু ক্যাচ করতেছে, ও আচ্ছা এইভাবে বুঝছি যে এটা এই কনসেপ্টে কাজ করছে। যখন এটাই প্র্যাকটিক্যাল করবেন, অ্যাসাইনমেন্ট হিসাবে করবেন, দেখবেন যে একবারে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা প্রিডিফাইন্ড ফাংশনে যাই, সেটা হচ্ছে ওই সেম জিনিসই কিন্তু একটু জাস্ট চেঞ্জ। এটা হচ্ছে অন মাউস ওভার। কি? অন মাউস ওভার, অন হোভার, মাউস ওভার। সরি। তো ওভার আমরা কনসেপ্ট জানি যে সিএসএস এ করছি। ওখানে অনলোডটা কিভাবে লিখলেন একটু দেখি। আপনার কথা আটকে আটকে আসছে, আমি ঠিক মতো শুনতে পারিনি। মেবি অনলোডটা কিভাবে লিখছেন ওটা শুনতে চাইলো। হ্যাঁ, বডি ট্যাগের বডিতে Body tag. লিখছি। বডির মধ্যে অ্যাট্রিবিউট হিসেবে লিখছে। বডির মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করছে অনলোড, আর যেহেতু প্রিডিফাইন এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে। আচ্ছা, আমরা এখন ওভারের কাজ করব। কি? হোভার। ওভার, মাউস ওভার, মানে জাভাস্ক্রিপ্টে ওভার, এমনি হোভার বলা হয়। আচ্ছা,
তাহলে আমি এখানে বললাম স্ক্রিপ্ট, ওই যে একটা নাম দিলাম, দেন তো এটা প্রি ডিফাইন না ইউজার ডিফাইন? প্রিডিফাইন ইউজার ডিফাইন্ড। ও ইউজার ইউজার ডিফাইন্ড ইউজার ডিফাইন, ওকে। এই আর অ্যালার্টটা কি? প্রিডিফাইন প্রি ডিফাইন। আচ্ছা, তো এখানে ওই সেম কাজ নিলাম, ফাংশন ওভার অ্যালার্ট হাই ইউজার নাকি? যে আচ্ছা, তো ফাংশন কল করতে হবে, তো কল কিভাবে করব? একটা পি ট্যাগ নেই, আচ্ছা কি লিখলাম? put your cursor to this line। মানে কি? কার্সরটা ওই লাইনের উপরে নিয়ে যেতে আচ্ছা, হবে। তো ঠিক এখানেও আমরা যেটা করব, একটা অ্যাট্রিবিউট নেব অন মাউস ওভার। কি? অন মাউস ওভার আচ্ছা, অন মাউস ওভারে কি করব, যে ফাংশনটা ক্রিয়েট করছে এখানে কল করে দেব, যে সেম আগের সিস্টেমে কিন্তু কাজ আলাদা, সিস্টেম একই কিন্তু কাজ আলাদা। রান করি। আচ্ছা, কি বলতেছে? পুট ইওর কার্সর টু দিস অন লাইন। দিস লাইন আমরা যদি এখানে কার্সর রাখি কি আসতেছে? একটা অ্যালার্ট শো। অ্যালার্টের মধ্যে যেটা লিখছেন ওইটা অ্যালার্টের মধ্যে আমরা যেটা লিখছি সেটা। আবার দেন রিলোড, এই দেখেন এখানে গেলেও আসবে। আচ্ছা, এখানে কেন আসতেছে বলেন তো? লাইনটা গোটাটাই তো এটা বলা। ব্লক টাইপ একটা ট্যাগ। কারণ তো পুরো ব্লক এক পুরো লাইনটাই ব্লক করে রাখছে এই কারণে, কিন্তু জি, জি। এখানে আসতেছে না। কিন্তু এখান থেকে নিয়ে পুরো 100% পর্যন্ত পি এর জায়গায় গেলেই সেটা শো করবে। স্প্যানে দিয়ে গেলে তো ভাইয়া খালি ওইটার উপর নিলেই হইতো নাকি? হ্যাঁ, এখানে কার্সর গেলেই হয়েছে। ঠিক আছে, এটা বুঝছি। প্রি ডিফাইন, অন লোড, তারপর অন মাউস ওভার, এটা বুঝে গেছে? জি ভাইয়া জি ভাই বুঝলাম। বুঝছি। ওকে, তাহলে বুঝছেন ভাই তো? ভাই স্ক্রিপ্টের ভেতরে চিট একটা নিলে কি হবে? কি নিলে? স্ক্রিপ্টের মধ্যে চিট একটা নেওয়া যাবে না? হবে না তো মেবি। স্ক্রিপ্টের মধ্যে তো আপনি HTML ইউজ করতে পারবেন না। পারবেন। ও আচ্ছা, স্ক্রিপ্টের মধ্যে নিলে যে এইভাবে নিতে হবে, এই যে যদি HTML ইউজ করবেন তাহলে এইভাবে H1, ঠিক আছে, H1 এইভাবে নিতে হবে। আচ্ছা, ডাবল কোটেশন দিয়ে নিতে হবে, বুঝছি। ওই ভেজালে গেলাম না, নরমালি রাখলাম। তাহলে এইভাবে যে কোটেশন গিয়ে তারপর করতে হবে। আচ্ছা, এটা ক্লিয়ার? জি ভাইয়া মোটামুটি প্র্যাকটিস করলে আচ্ছা, দেখেন প্রোগ্রামিং যেভাবে দেখাচ্ছে ইজি লাগতেছে না কঠিন লাগতেছে? এখন পর্যন্ত ভাই ইজি লাগতেছে। ইজি লাগছে ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইজি লাগতেছে, ভালো। ঠিক আছে, তাহলে আমি একটু লাঞ্চ করে আসি, 20 মিনিটের একটা ব্রেক দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, তাহলে ইনশাল্লাহ 4টা বাজে দেখা করব। আচ্ছা, তা এখন যেটা করব আমরা সেটা হচ্ছে লুপ করব। লুপ কি করব? লুপ। লুপ। আচ্ছা, লুপ সম্পর্কে আইডিয়া আছে কারো? ভাই নাই ভাই। নাই। না ভাই নাই। আচ্ছা, লুপ হচ্ছে প্রোগ্রামিং এ অনেকগুলো লুপ আছে, যেমন একটা হচ্ছে while লুপ, একটা হচ্ছে do while লুপ, একটা for লুপ, একটা for each, আর একটা for in।
তো এই লুপগুলো আমরা দেখতে পারি while do while loop for loop for each for in এগুলো হচ্ছে লুপ। আচ্ছা, আর লুপ মানে হচ্ছে একটা জিনিস বারবার রিপিট করা। কি করা? রিপিট রিপিট করা, রিপিট করা। কিন্তু ভ্যালু চেঞ্জ করে, মানে একটা ভ্যালু আপডেট করে। মানে একই জিনিস রিপিট করবে না, কিন্তু জিনিস প্যাটার্নটা একই রিপিট করবে, কিন্তু ভ্যালুটা একটু চেঞ্জ করবে। কিরকম? যেমন আমরা ফর লুপটা কভার করব আজকে। ফর লুপ কি কভার করতেছি? ফর লুপ। ফর লুপ। ফর লুপ। আচ্ছা, তো ফর লুপের আগে একটু লুপের ডেফিনেশনটা দেই। কি লিখলাম বলেন তো একজন? সেগমেন্টের সেগমেন্টের ভিতরে যে কোড রিপিটলি এক্সিকিউট হয় সেগুলো লুপ। সেগুলো লুপ মানে ভিতরে সেগমেন্ট। তো সেগমেন্ট আমরা বুঝি যে কার্লি ব্র্যাকেটের ভিতরে এরিয়াটাকে কি বলা হয়? সেগমেন্ট। সেগমেন্ট। আচ্ছা সেগমেন্ট। আচ্ছা, তো আমরা কোন লুপটা কভার করব? ফর লুপ। কোন লুপ? ফর লুপ। আচ্ছা, তো ফর লুপের কিছু কন্ডিশন আছে। যেমন প্রথমটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন, দ্বিতীয়টাকে বলা হয় কন্ডিশন, আর তারপরটাকে বলা হয় ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। ঠিক আছে, তাহলে তিনটা। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আর একটা হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আচ্ছা আসেন দেখি তিনটা জিনিসটা কি কি। তো আমরা এখানে বললাম ফরের প্যাটার্ন হচ্ছে এরকম, ফর লিখে প্যারেনথেসিস কার্লি ব্র্যাকেট। ঠিক আছে, ফর লিখে প্যারেন্ট তারপরে কার্লি ব্র্যাকেট। কার্লি ব্র্যাকেট। এখন এই তিনটা আইটেম প্যারেনথেসিস অ্যাড করতে হবে ফরের ভিতরে। কি কি? ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন হচ্ছে স্টার্ট বলা হয়। কি বলা হয়? স্টার্ট। স্টার্ট। স্টার্ট মানে আমি এখানে বললাম i is equal to 10, মানে কি? i এর মান 10। i এর মান 10। আচ্ছা, কন্ডিশন অ্যাড করব। তা i মান 10, এটা শেষ হবে কততে গিয়ে? 100 তে গিয়ে। 100 তাহলে দ্বিতীয় প্যারামিটারকে বলা হচ্ছে কন্ডিশন। প্রথমটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, মানে স্টার্ট করলাম 10 থেকে, আর কন্ডিশন দিলাম যে এটা শুরু হবে এত দিয়ে আর শেষ হবে কততে গিয়ে? 100 তে যায়। 100 তে গিয়ে। আর এখানে ইনক্রিমেন্ট করলাম, তাহলে ইনক্রিমেন্ট কি দিতে হবে আমাকে? কি দিতে হবে? i প্লাস প্লাস। ঠিক আছে, আচ্ছা প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট, আর মাইনাস মাইনাস হচ্ছে কি ডিক্রিমেন্ট। কি বললাম? প্লাসটা ইনক্রিমেন্ট, প্লাস প্লাস ইনক্রিমেন্ট, মাইনাস মাইনাস তাহলে প্রথমটা ডিক্রিমেন্ট। হচ্ছে ইনিশিয়ালাইজেশন বলা হয়, দ্বিতীয়টাকে বলা হয় কন্ডিশন, আর তৃতীয়টাকে বলা হয় ইনক্রিমেন্ট বা কন্ডিশন, ডিক্রিমেন্ট। ঠিক আছে, ডিক্রিমেন্ট। আচ্ছা এখন এটাকে প্রিন্ট করেন, মানে এই করেন, এক্সিকিউট করেন ডকুমেন্ট ডট রাইট। i বললাম। কি বললাম? হাই। জানতো কিছু বোঝা যাচ্ছে? ভাই প্লাস 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 হইতে আছে মেবি। তো আমরা একটা কনকেট, মানে এটা বলে যুক্ত করা। কি করা? যুক্ত। তারপর কি যুক্ত করব? আমরা HTML এ একটা ট্যাগ যুক্ত করব। এই ট্যাগের নাম হয়তো আপনারা শুনছেন, ব্রেক। আমরা একটা ব্রেক লাইন যুক্ত করলাম। লাইন ব্রেক। দেখেন কি হচ্ছে। 10 তাহলে দেখেন শুরু 10 হচ্ছে থেকে শুরু হয়ে ভাইয়া 100 পর্যন্ত মানে শুরু হচ্ছে কততে? 10 এ, আর শেষ হবে কততে গিয়ে? 100 99 হয়ে যায়। 99 গিয়ে শেষ হবে। আর তারপরে মানে ওই যে প্লাস প্লাস দেওয়ার কারণে হচ্ছে প্রত্যেকটা ভ্যালুর সাথে এক যোগ হচ্ছে। যেমন
10, তারপর কি হচ্ছে 10 প্লাস 1 11, তারপর কি হচ্ছে 11 প্লাস 1 তারপর 12 প্লাস 1 13 প্লাস 1, বুঝছি? তো এখানে স্টার্ট হচ্ছে 10 থেকে যাচ্ছে 90 পর্যন্ত, আর প্রত্যেকটা ভ্যালু কি হচ্ছে যোগ হচ্ছে। আর এই তিনটা জিনিসটাকে কি করতেছে, রিপিট করতেছে কে, ফর লুপ। দেখেন বুঝতে পারছেন কিনা? জি জি ভাইয়া। মানে একটা জিনিসটাকে রিপিট করা, মানে কোড রিপিট করাকে বলা হচ্ছে লুপ। আচ্ছা, আপনারা চাইলে উল্টাও করতে পারেন। কিরকম? আচ্ছা, এখানে বললাম আই শুরু হবে কত থেকে? 100 100 থেকে। আর কততে গিয়ে শেষ হবে? 10 আর যেহেতু উল্টা করতেছে তাহলে প্লাস হবে না মাইনাস? মাইনাস মাইনাস মাইনাস। মাইনাস হবে। তাহলে রান করি। এই যে 100 থেকে শুরু হয়েছে আর শেষ হয়েছে কততে গিয়ে? 11 থেকে 11 থেকে। দেন বোঝা গেছে? জি ভাইয়া। কোনো সমস্যা? না ভাইয়া। ভাইয়া এখানে যে 10 এ শেষ করতে চাই তাহলে যে গ্রেটার দেন আর ইকুয়াল দেওয়া যাবে কিভাবে? না, এটা গ্রেটার দ্যান ইকুয়াল দেওয়া দরকার নেই, একটা দিলেই হবে। ফর তো একটা দিলেই হয়। আচ্ছা, আগাবো। ভাইয়া এখানে তো এক এক করে বাড়লো, যদি আমরা দুই বা বেশি করে দুই বাড়াইতে চাই বাড়ানোর জন্য একটা কিওয়ার্ড আছে আপনার, যেটা হচ্ছে মডুলাস ইউজ করতে হবে, ঠিক আছে? তো সেটা হচ্ছে আপনার ব্রেক একটা কিওয়ার্ড দিয়ে ওটা করতে হয়। তো এগুলো আমরা ওপি কনসেপ্টে গিয়ে করি, এখানে করি না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা একটা প্রজেক্ট করব ছোটখাটো। জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, মানে বললাম যে একটা প্রজেক্ট করি। জি ভাই, ভালো। আচ্ছা, একটা প্রজেক্ট করি ছোটখাটো। তো আমরা এটার নাম দিলাম স্লাইড শো। কি বললাম? slideshow.html। স্লাইড শো ডট এচটিএমএল। স্লাইড শো, ঠিক আছে। আচ্ছা, কিছু ইমেজ নিয়ে আসি। ইমেজ নেওয়ার জন্য কিছু ভালো ভালো সাইট আছে, গুগল থেকে ইউজ না করে এখান থেকে ইউজ করতে পারেন। পিক্সাবে। কি? পিক্সাবে পিক্সাবে মানে এখানে মানে এগুলো হচ্ছে কপিরাইট ছাড়া, মানে এই ইমেজগুলো ইউজ করলে আপনার কপিরাইট ক্লেম হবে না আর কি। জি ভাই, প্রীতম ভাই বলছিল এটা নিয়ে। হ্যাঁ, তো বলছি। এগুলো ইউজ করতে পারেন। তাহলে আমরা এখান থেকে কিছু ইমেজ ডাউনলোড করি ফ্রি। এটা নিলাম একটা, তারপর এটা একটা নিলাম। টোটাল 4টা 5টা, 5টাই নেই, 2টা। তারপর নিলাম টাকা পয়সা নাই, ফ্রি নেই নাকি? আর যাদের টাকা পয়সা আছে তারা ওই যে $33 দিয়ে আপনারা নিতে পারেন, ঠিক আছে। মানে অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা মানে একটু ট্রেনারের উপরে থাকে। যেমন আমি যখন ফ্লাটার ক্লাস করাইতাম, ঠিক আছে, তো আমি করাইতাম উইন্ডোজ পিসি দিয়ে, কিন্তু আমার যে স্টুডেন্ট গুলো আছে, কয়েকটা Mac স্টুডেন্ট আছে use একবারে করতো। বড় বড় আপনার 2 লাখ 2.5 লাখ টাকার ম্যাক নিয়ে আসতো। বাবা, সেই জন্য বললাম যে এখন তো বর্তমান কাউকে আন্ডার এস্টিমেট করা যায় না, বুঝেন না? না ভাই, আমরা গরিব ভাই, উইন্ডোজ ইউজ করি। ঠিক আছে, তো কারণ আমি আমার নিজেই লজ্জা লাগছে যে তারা ম্যাক চালাচ্ছে, আমি উইন্ডোজ।
আচ্ছা, ইমেজগুলো আমি আমার ফোল্ডার মানে যেখানে করতেছি প্রজেক্ট সেখানে নিয়ে আসি। আচ্ছা, এখানে দিলাম আপাতত ইমেজে না নিয়ে, আর এক একটা নামটা একটু চেঞ্জ করে দিই। এটা বললাম 1, এটা বললাম 2, 3। আচ্ছা ভাই, আমরা যখন প্রফেশনাল কাজ করব তখন কি এরকম রিনেম করাটা কি ঠিক? না এটা হ্যাঁ, অবশ্যই আপনার ইমেজ ওই নামে থাকতে হবে যে নামে আপনি কাজ করতেছেন। আচ্ছা। ঠিক আছে, তো এখন তো জাস্ট প্র্যাকটিসে চলে সবকিছু। প্র্যাকটিসে হ্যাঁ, যায় হ্যাঁ। যাচ্ছে, কিন্তু আপনার প্রফেশনালে না যায়। আচ্ছা আচ্ছা, তাহলে 5টা ইমেজ নিলাম, ঠিক আছে, কি আমার ইসের মধ্যে ফাইলের সাথে। তো আসেন চলেন তাহলে শুরু করি। তাহলে আমরা একটা স্লাইড করব। কি করব? রাইট। স্লাইড করব। তো আসেন করি স্ক্রিপ্ট। আচ্ছা, তো এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, ভ্যারিয়েবল i ইজ ইকুয়াল টু 0। কি বললাম? আই এর মান 0। এখন এখানে এ বি সি ডি যা মন চায় নেন, এখানে কোনো কোশ্চেন নেই। আমি নিচে আই একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে। তো আই আই এর ভ্যালু কত? 0। 0। আচ্ছা, আর একটা ভ্যারিয়েবল নিলাম ইমেজেস নামে। কি নামে? ইমেজেস। আচ্ছা, Images। ইমেজেস সিঙ্গুলার অর্থে বোঝায় না প্লুরাল অর্থে বোঝায়? প্লুরাল। প্লুরাল। আচ্ছা, তো অনেকগুলো plural আছে। অর্থে মানে আমার ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা একটা ভ্যালু ইউজ করতে পারি। কয়টা ভ্যালু? একটা ভ্যালু। একটা ভ্যালু। কিন্তু আরেকটা হচ্ছে আমরা মাল্টিপল ভ্যালু ইউজ করার জন্য এই রাউন্ড ব্র্যাকেট ইউজ করি। কি ইউজ করি? রাউন্ড ব্র্যাকেট। কাউন্ট তো ব্র্যাকেট। এই মাল্টিপল ভ্যালু মানে একটা ভ্যালু থাকলে ভ্যারিয়েবল, আর মাল্টিপল ভ্যালু থাকলে এটাকে বলা হয় অ্যারে। কি বলা হয়? অ্যারে। 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 জিনিসটা বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, এখানে হচ্ছে আরেকটা ভ্যারিয়েবল নিলাম টাইম। টাইম ইজ ইকুয়াল টু 1000। কি বললাম? টাইম 1000 ভ্যালু। 1000। আচ্ছা, আর এখানে ইমেজ খালি রাখছে, মানে কথা হচ্ছে যে আমি ভ্যালু ইউজ করব মাল্টিপল, কিন্তু আপাতত খালি রাখছে, এটা পরে ফিল আপ করবো। মানে এই কনসেপ্ট বোঝাচ্ছে এটা। জিনিসটা বুঝতে পারছি? মানে এটা আপাতত প্রথম অবস্থায় কি রাখলাম? ফাঁকা অবস্থায় আছে। ফাঁকা রাখলাম, কিন্তু এমন ভাবে ফাঁকা রাখছি যাতে বোঝা যায় যে এটাতে আমি মাল্টিপল ভ্যালু ইউজ করব। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, তো আমরা তিনটা ভ্যারিয়েবল নিয়েছি, i0 ইমেজেস, এটা টাইম, এটা। আচ্ছা, তো ইমেজ শো করানোর জন্য আমরা যেটা ইউজ করব img। src ইউজ করব না, src আমরা জাভাস্ক্রিপ্টে ইউজ করব। কোথায় ইউজ করব? জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্টে। তাহলে এখানে ইমেজের একটা নাম দেই। নাম দিলাম কি? স্লাইড। কি নাম দিলাম? স্লাইড। স্লাইড। আর এটা হাইট উইডথ আমরা এখান থেকে দিতে পারি। সাপোজ দিলাম 600, আর ওয়েট দিলাম কত? 600। ঠিক আছে। আচ্ছা, তো এখন একটা ইমেজ লিস্ট তৈরি করব। কি তৈরি করব? ইমেজ লিস্ট। ইমেজ লিস্ট তৈরি করব। তো ইমেজ লিস্ট তৈরি করার জন্য এই যে এই ভ্যারিয়েবলটা আমরা ইউজ করব। আচ্ছা, তো ইউজ করি ইমেজেস 0 is equal to 1.jpg। কটা আছে? 5টা না? জি ভাই। 2, 3, 4, 5। এখানে কত হবে? 2। 1 2 3 4। আচ্ছা, তো নিশ্চয়ই এখানে কি করছি অনেকে বোঝেন নাই নাকি? বুঝছি ভাই। বুঝছি ভাই। বুঝছি ভাইয়া। আচ্ছা, তো একটা জিনিস বলি যে আপনার যখন অ্যারে কাউন্ট করা হয়, মানে আমি এখানে টোটাল ইমেজ আমার কয়টা আছে? 5টা নাকি? তো জি ভাই। যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনো কিছু কাউন্ট করে, তাহলে সেটা 0 থেকে কাউন্ট করে। কত থেকে কাউন্ট করে? 0 থেকে। 0। আর আমরা সাধারণ মানুষরা 1 থেকে কাউন্ট করি। জি ভাই। জি ভাই। তো যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে কাউন্ট হচ্ছে কত দিয়ে?
Zero. 0 মানে বোঝাচ্ছে 1, যে 1 মানে 2, 2 মানে 3, 3 মানে 4, 4 মানে 5। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে আমরা যেটা বললাম যে আমি প্রথমে এমটি নিলাম কিন্তু এটাকে ফিল আপ করলাম এই যে লিস্টে গিয়ে। ওকে জি ভাই। ওকে, তাহলে ইমেজ লিস্ট তৈরি করলাম। এখন যেটা করব, একটা ফাংশন তৈরি করব যেটা হবে আমাদের স্লাইড ইমেজের জন্য। কিসের জন্য? স্লাইড ইমেজ। আচ্ছা, স্লাইড ইমেজ। তো স্লাইড ইমেজের জন্য একটা ফাংশন নেই, ফাংশন এখানে বললাম স্লাইড ইমেজ। কি বললাম? স্লাইড ইমেজ। আচ্ছা, তো এই যে ওই সেম কনসেপ্ট, ফাংশন ক্রিয়েট করলে কি করতে হয়? কল করতে লাগে একটা কল নাম করার দিয়ে। আগে, তো কল করার আগে আগে তো কিছু তো ফাংশনের ভিতরে ইমপ্লিমেন্ট করব নাকি? আচ্ছা, তো কি ইমপ্লিমেন্ট করব? আমরা ইমপ্লিমেন্ট করব ডকুমেন্ট। আচ্ছা, আর এইখানে আমরা দেখেন ইমেজের একটা নাম ইউজ করছি, কি নামে? স্লাইড। স্লাইড। তাহলে আমরা বললাম ডকুমেন্ট ডট স্লাইড। Slide. এই স্লাইড কোথায় পেয়েছি? এই যে ইমেজের নামে। ঠিক আছে? জি ভাই। আচ্ছা, তারপর এখন ইমেজ এসআরসি আমরা এখানে না দিয়ে আমরা জাভাস্ক্রিপ্টেও এসআরসি ইউজ করতে পারি। এসআরসি। ক্লিয়ার? জি ভাই। মানে ডকুমেন্ট ডট স্লাইড, মানে কার সাথে কানেক্ট হলো? আমার ইমেজ ট্যাগের সাথে। আর এখন কি করব? জি। সোর্সটা অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব? সোর্স। আচ্ছা, আমার Image সোর্স। source. আচ্ছা, আমার সোর্স কোন ভ্যারিয়েবলের মধ্যে আছে? ইমেজেসের মধ্যে। ইমেজ। তাহলে ইমেজেসটা পাস করেন, ইমেজেস। ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনার কাছে আছে টোটাল 5টা ইমেজ, এখন কোনটা আগে শো করাবেন? 0 থেকে শুরু হবে। 0 থেকে শুরু হবে, তাহলে আই এর মান কত? আই এর মান 0। 0, তাহলে এখানে পাস করে দেন। জানেন বুঝছেন কিনা? জি ভাইয়া, এই পর্যন্ত বুঝছি। এই তো। জি ভাই বুঝছি। আচ্ছা, তাহলে আমি এখানে বলে দিলাম যে ডকুমেন্ট ডট স্লাইড, স্লাইড হচ্ছে এই ইমেজ ট্যাগের সাথে কানেক্টেড। আর তারপর একটা সোর্স অ্যাপ্লাই করলাম। সোর্স হবে কি? ইমেজেস আই, মানে ইমেজের মধ্যে আমার টোটাল 5টা আছে, কিন্তু শুরু হবে কত দিয়ে? 0 থেকে, মানে 1 নাম্বার ইমেজ থেকে শুরু হবে। তো যদি 1 নাম্বার ইমেজ থেকে শুরু হয় তাহলে একটা কন্ডিশন, ইফ যদি আই, কি বললাম? আই ইজ লেস দেন, কি বললাম? আই ইজ লেস দেন ইমেজেস I less than ডট ইমেজ লেন্থ হয়, কি হয়? লেন্থ। ইমেজেস ডট লেন্থ হয়, তাহলে এই আইটা কি হবে? ওই যে আপডেট ইনক্রিমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে কি বললাম? আই এর মান কত? 0। আই এর মান কত? 0। 0। তো 0 যদি আপনার ইমেজেস লেন্থ, এখন লেন্থ কেন দিলাম? লেন্থ হচ্ছে যখন একটা প্রোগ্রামে কোনো কিছু কাউন্ট করে সেটার ওই কাউন্টিং এর নামটা হচ্ছে লেন্থ। কি বললাম? মানে কত পর্যন্ত আছে ভাই, মানে কতগুলো ইমেজ আছে, এটা ইমেজ এটা আছে, কি বোঝাচ্ছে? এটা টোটালকে লেন্থ বোঝাচ্ছে, মানে ইমেজের কতটুক লেন্থ আছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে বললাম 0 ইজ লেস দেন কি? ইমেজ যদি লেন্থ হয়, মানে 0 যদি ইমেজ লেন্থের চেয়ে ছোট হয় তাহলে কি হবে? 0টা আপডেট হবে। তো মানে 0টা আপডেট হয় কি হবে? 1 হবে, তারপর 2 হবে, তারপর 3 হবে, তারপর 4 হবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এইটুক গেল স্লাইডের। এখন কথা হচ্ছে যে ইমেজ যে আপডেট হবে একটা টাইমিং দরকার আছে না? জি নাকি দরকার নাই? আছে ভাই। অবশ্যই আছে। তো টাইমিং এর জন্য একটা ওই যে প্রি ডিফাইন্ড ফাংশন জাভাস্ক্রিপ্টে সেট টাইম আউট। কি টাইম আউট? সেট টাইম আউট। তো এটা ফাংশনের নাম পড়লেই বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? টাইমের একটা ফাংশন। মানে টাইমের একটা প্রি ডিফাইন্ড ফাংশন। তো সেট টাইমের জি। সেট টাইম আউটের মধ্যে আমরা কি ইউজ করব? তো আমরা এই যে এই ফাংশনটা যেটা ক্রিয়েট করছে এখানে কল করে দেব নাকি? জি ফাংশনটা কল করছে। জি ভাই। এখন এখন কি দিতে হবে? যে কত সেকেন্ড? তো আমি এখানে বলে দিলাম টাইম। আমার টাইম এর ভ্যালু কত আছে? করে দেওয়া আছে 1000। আচ্ছা, আর এটা এখানে 1000 কি? এটা মিলি সেকেন্ড ভাইয়া? হ্যাঁ, মিলি সেকেন্ড, মানে 1000 মানে 1 সেকেন্ড।
ঠিক আছে 1000 মানে 1 সেকেন্ড। 1 সেকেন্ড। আচ্ছা আমরা তাহলে নেন কিছু আসছে? না তো ভাই, না ভাই। বক্স ভাইয়া। একটা বক্স। একটা বক্স আছে। আচ্ছা তো এখানে অবশ্যই আমাকে বলে দিতে হবে, কি বলে দিতে হবে? আমার যখন পেজ লোড হবে তখন কাজ করবে নাকি? জি। আচ্ছা তো যদি পেজ লোড হয় তখন কাজ করতে হবে, তাহলে এখানে আমি এই যে এখানে বলে দিতে পারি এই যে ঠিক এটার পরে এই যে এই ফাংশনের পরে, তো এই ফাংশনের পরে আমি বললাম কি বললাম? উইন্ডো। কি বললাম? আচ্ছা একটা উইন্ডো। কল আসছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ফর একটা আসলে এই ইম্পর্টেন্ট একটা না ভাই, কোনো ব্যাপার না। হুম, হয়তো চিন্তা করতে পারো কি ভাগছে নাকি। না ভাই, কেউ যায়নি, আছে সবাই। যাক যে ভালো, এটা আপনাদের মানে ফোন মেবি সবাই মিউট করে রাখছে। মিট করে ফোন দিছিল একটা ওই একটা ক্লায়েন্ট ফোন দিছিল, এখন বইয়ে নেই ক্লায়েন্ট বলতেছে যে ক্লাসে আছে, কিন্তু কথা হচ্ছে না একটু ইম্পর্টেন্ট কথা আছে, ইম্পর্টেন্ট আর ইম্পর্টেন্ট কথা তো শেষই হয় না। আচ্ছা তো আমরা কতটুকু করছিলাম? ভাই ইমেজটা আসতেছিল না, ইমেজ আচ্ছা ইমেজ আসতেছিল না, তো ইমেজে জায়গায় কি আসতেছিল এরকম আসতেছিল। আচ্ছা তো ইমেজ আনার জন্য যেটা করতে হবে যে পেজ হলে ইমেজটা শো করবে, কি করবে? পেজ লোড হলে কি শো করবে? ইমেজটা শো করবে। তো সেটার জন্য আমি একটা উইন্ডো, জাভা স্ক্রিপ্টে উইন্ডো মানে বোঝায় ব্রাউজার, জাভা স্ক্রিপ্টে উইন্ডো মানে কি বোঝায়? ব্রাউজার। ব্রাউজার। আমরা এই জিনিসটা একটু আগে করছি কি অনলোড, কি করছি অনলোড। অনলোড করছিলাম না। আচ্ছা তো উইন্ডোজ অনলোড মানে ব্রাউজার লোড হবে, ব্রাউজার কি হবে লোডিং হলে কি শো করবে? স্লাইড ইমেজ। দেন শো করছে। আচ্ছা হাইটটা মানে জি বেশি ভাই। গেছে, হাইটটা একটু কমায় দেই, হাইটটা দিয়ে দেই 300 দিয়ে দেই বা 400 দিয়ে দেই। তো উইন্ডোজ মানে কি ব্রাউজার, তো ব্রাউজার যখন লোড হবে তো ব্রাউজার লোড ইকুয়াল টু কি হবে? স্লাইড ইমেজ। ওই যে ফাংশনটা আমি অ্যাড করে দিলাম, তাহলে আমার কি ইমেজ আসতেছে দেখেন তো স্লাইড হয়ে। জি ভাই। জি ভাই। কিন্তু সমস্যা কি হচ্ছে? লাস্টেরটা মেবি কাজ করতেছে না। শেষেটা ব্ল্যাঙ্ক শেষটা আসতেছে। কাজ করার জন্য তো এখানে যেটা আছে আই ইজ লেস দেন ইমেজ লেন্থ, তো ইমেজ লেন্থের ক্ষেত্রে আমরা কি বলবো যে ইমেজ লেন্থ তো মানে 0 যদি ইমেজ লেন্থের কম হয় নাকি। কিন্তু আমার ইমেজ লেন্থ কততে গিয়ে শেষ হয়ে যাচ্ছে? 4। মানে 5-এ গিয়ে নাকি। হ্যাঁ জি, 5-এ। তো যেহেতু 5-এ গিয়ে শেষ হয়ে যাচ্ছে তার কি কাউন্টিং করতে পারবে? না। পারবে না, তাই জন্য তাকে ফেরায় দিতে হবে কি বলে? -1 দিয়ে। কি দিয়ে? -1। মানে আবার ফার্স্ট থেকে শুরু নাকি? শুরু হবে আবার 0-তে চলে যাবে, মানে আচ্ছা। 5-এর পর সে কোথায় চলে যাবে? আবার ফার্স্টে 1 নম্বরে 1 নাম্বার। 0-তে আর কি। এই যে এই যে ঠিক আছে, লাস্টে গিয়ে আটকে গেল নাকি।
জি ওকে, এখন এটা আমি চাচ্ছি, আমার তো ইফ কন্ডিশন এখানে শেষ না? জি শেষ। এখন এটাকে বার বানানোর জন্য করতে হবে এলস আই শুরু হবে 0 থেকে। কত থেকে? 0 দেখেন ঠিক আছে? ভাই এটা লাস্টেরটা কি করলেন এটা বুঝি নাই ভাই। মানে আমার ইফ তো শেষ, ইফ আমার 5 এ গিয়ে শেষ হয়ে যাচ্ছে নাকি? 6 এ যেতে দিচ্ছি না, 6 কি যেতে দিচ্ছি? না যেতে দিচ্ছি না, তো আমার ইফটা 5 এ গিয়ে শেষ হয়ে যাচ্ছে না? তো যখন জি ইফ কাজ করা বন্ধ করে দিবে, কোনটা কাজ করবে? এলসটা তো এই যে এলস কে আবার 0 থেকে নিয়ে আসতেছি, তো এলস 0 থেকে আসার মাধ্যমে আবার 5টা রিপিট হচ্ছে। আচ্ছা লুপ এইভাবে কাজ করে এইভাবেই কাজ করে। একটা জিনিসকে বারবার রিপিট রিপিট মানে অ্যাকশন শেষ করে আর একটা চালু করলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রজেক্ট আজকে। দেখেন কোনো সমস্যা হলে বলেন, নাহলে আমি আবার বোঝাই দেই। খুবই ইজি। দেখেন আমরা একটা ছোট প্রজেক্ট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারলাম। ভাই একবার বুঝছেন পুরো ভাই। ভাইয়া আবার একটু বুঝাই দেন। ভাই অনেকক্ষণ ব্রেক আছে তো কিছু কিছু মাথা থেকে আউট হয়ে গেছে, একটু আবার বুঝে দেন হ্যাঁ, মানে। বোঝাই দিচ্ছি। তো বোঝানোর আগে একটা কথা বলি, কথা হচ্ছে যে আমরা তো এটা পড়ছি নাকি, এই যে বুটস্ট্র্যাপ এইভাবে খেলা করা হয়েছে। ক্যারোসেল, ঠিক আছে, Carousel। বুটস্ট্র্যাপ ক্যারোসেল। আর এটা আমরা কি করে, এটা আমরা না বুঝে মানে এখন এখানে জাস্ট একটা কপি করে মেরে দিই, কাজ হয়ে যায় নাকি? জি 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 কিন্তু ব্যাকএন্ড কিছু জানা যাচ্ছে? না জানা যাচ্ছে না। এখন মনে করেন এই স্লাইডার আনলাম, এখন কোনো যদি ক্লায়েন্ট বলে যে এটা কাস্টমাইজ করে দাও, তখন তো 12টা বাজবে। বাজবে কি বাজবে না? অবশ্যই বাজবে। বাজবে তো তো অবশ্যই। অবশ্যই বাজবে। তো সেই ক্ষেত্রে একটু হ্যান্ডমেড করে রাখলে কি হবে, একটু এক্সপিরিয়েন্স থাকবে, তখন আপনার ক্লায়েন্ট একটা স্লাইড কাস্টমাইজ করার একটা পাওয়ার চলে আসবে। জিনিসটা বুঝতে পারছি? তো আমরা যে কোয়েরি দিয়ে একটা স্লাইডারও তৈরি করবো হ্যান্ডমেড, এটাও শেখাবো আপনাদের। তারপর এই যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট এই উইকে শেষ করে নেক্সট উইকে একটা খুব অ্যাডভান্স লেভেলের একটা প্রজেক্ট করব। দেখবেন যে আপনাদের অ্যানিমেশন একবারে টোটালি কমপ্লিট। বোঝা গেছে? এইভাবে আচ্ছা ভাই। আচ্ছা, এই প্রজেক্টটা বোঝায় দিই। প্রথমে কি করলাম, একটা ভ্যারিয়েবল নিলাম যার ভ্যালু কত দিলাম, 0 0। আচ্ছা, একটা ইমেজ নিলাম, ইমেজেস দিয়ে খালি করে রাখলাম। খালি করে রাখা মানে কি, আমি মাল্টিপল ভ্যালু নিব, কিন্তু এখন নিব না, পরে নিব, মানে তো এটাই। হুম আচ্ছা, তো এই মাল্টিপল ভ্যালুগুলোকে বলা হয় অ্যারে, কিন্তু ভ্যারিয়েবলেরই কাজ করে, কিন্তু কি বলা হয়? অ্যারে অ্যারে। আর আমরা একটা টাইম ভ্যারিয়েবল নিলাম, বললাম কত, 1000। তো 1000 মানে মিলি সেকেন্ড, 1 সেকেন্ড, ঠিক আছে? জি ওকে। ভাইয়া এরেটা কি এক লাইনে নেওয়া যাবে না, একসাথে একবারে 0,1,2 এইভাবে? এক লাইনে নিলাম না, লিস্ট আকারে নিচ্ছি। এক লাইনেও নেওয়া যায়, কিন্তু আমি লিস্ট আকারে নিলাম। আর জি। আমি নিলে একটা হচ্ছে আমি সিঙ্গেল লিখছি, কারণ আমার ইমেজটা আমি কি একসাথে চাচ্ছি নাকি আলাদা আলাদা চাচ্ছি? আলাদা আলাদা ভাই। তা আলাদা আলাদা চাচ্ছি নাকি আলাদা আলাদা নিচ্ছি? এরে হচ্ছে ডিফাইন করা যাবে ভাই, ওইভাবে এক লাইনে করা যাবে ভাই। হ্যাঁ। আর যদি আমি একসাথে সবাই চাইতাম তাহলে এক লাইনে নিতাম, কিন্তু আমি তো একসাথে চাচ্ছি না। আমি কি চাচ্ছি, আর একসাথে কখন চাওয়া হয়, যখন আমি গ্যালারি করতাম তখন আমি অ্যারে গুলো একসাথে নিতাম নাকি? জি ভাই। আচ্ছা, জি ভাই। তাহলে এই যে ইমেজেসে বললাম 0, কারণ আমরা জানি প্রোগ্রামিং কাউন্টিং শুরু করে কত থেকে? 0 থেকে 0 থেকে। তো 0 এখানে বললাম 1, তাহলে ইমেজের নামগুলো দিয়ে দিলাম, যে ইমেজগুলো নিয়েছি 1। আর যদি ইমেজ ফোল্ডারে থাকতো তাহলে এইভাবে দিতাম নাকি? আচ্ছা, তাহলে 1 2 এই ইমেজের 5টা ইমেজ আমি আলাদা আলাদা করে লিস্ট তৈরি করলাম, এই যে ইমেজ লিস্ট। এইটুকু ক্লিয়ার? জি ভাই। কোনো সমস্যা? না সমস্যা নাই। আচ্ছা, তাহলে এখন একটা ফাংশন ক্রিয়েট করলাম স্লাইড ইমেজ নামে। কি নামে?
স্লাইড ইমেজ। স্লাইড ইমেজ নামে। এখন কি করলাম, ডকুমেন্ট Slide image. হ্যাঁ, তো ডকুমেন্ট কি জাভাস্ক্রিপ্ট একটা আউটপুট কমান্ড না, মানে যেটা দিয়ে আমি কিছু এক্সিকিউট করব বা কিছু রেজাল্ট শো করাবো নাকি? জি ভাই। আচ্ছা, এখন কি জি করলাম, ভাই। ডকুমেন্ট ডট স্লাইড ডট জি ভাই। এসআরসি। এখন স্লাইডটা কোথায় পেলাম বলেন তো? ওই যে ইমেজের নাম এই দিছি ইমেজের ইমেজটাকে। নাম, এখন আমি এটা যদি আমি এবিসি দিতাম তাহলে এখানে আমি কি দিতাম? এটা তো ABC দিতে হবে। এবিসি। আর ইমেজে এসআরসি আমি এইচটিএমএল এ ইউজ না করে কোথায় ইউজ করছি? জাভাস্ক্রিপ্টে। ওই ফাংশনের মধ্যে ফাংশনের মধ্যে আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে। এসআরসি ইউজ করলাম। আচ্ছা, আর সোর্স কি আমি ম্যানুয়ালি দিব নাকি ভ্যারিয়েবল আকারে দেব? ম্যানুয়ালি তো ম্যানুয়ালি দিলে তো আমার সবগুলো ম্যানুয়ালি দেওয়া লাগবে, কিন্তু আমার যতগুলো ইমেজ আছে কোন ভ্যারিয়েবলের মধ্যে আছে? ইমেজেস নাকি? ইমেজের, হ্যাঁ ইমেজেস ইমেজের ভ্যালুটা দিতে হবে। আর ইমেজেস এর মধ্যে এখন আমি ইমেজটা শুরু করতে চাচ্ছি কত দিয়ে? 1 দিয়ে, 2 দিয়ে না 3 দিয়ে? 1 দিয়ে। 1 দিয়ে হবে। তো 1 এর ভ্যালু আমি i এর ভ্যালু কত দিছি বাই ডিফল্ট? 0। 0 এখন এই জিরোটাকে একটা কন্ডিশনে অ্যাপ্লাই করলাম। এই জিরোটাকে কি করলাম? কন্ডিশনে অ্যাপ্লাই হলো। তাহলে বললাম Condition apply. i এর মান কত? 0। 0 যদি ছোট হয়, কার থেকে ছোট হয়? ইমেজ লেন্থ মানে কি? ইমেজ টোটাল কাউন্ট করে কয়টা পাচ্ছে? 5 থেকে, মানে 0 যদি 5 থেকে ছোট হয় তাহলে কি হবে? 0 প্লাস প্লাস হবে নাকি? জি ভাই। তাহলে 0 01 02 03 04 এরকম নাকি? জি ভাই। আচ্ছা, আর এখানে -1 এর কনসেপ্ট বুঝছেন যে পাশে, হ্যাঁ বুঝি নাই। বাচ্চা থেকে ঘুরে আসার জন্য। কি ভাই ইমেজ লেন্থটা বুঝি নাই। লেন্থ মানে কাউন্ট করা আমার টোটাল কয়টা ইমেজ আছে। আমার এখানে ইমেজ আছে কয়টা? 5টা। 5টা। তো একটা প্রোগ্রামিং যখন কাউন্ট করবে কিভাবে কাউন্ট করবে? তাহলে কাউন্ট করার কিওয়ার্ড হচ্ছে লেন্থ। এখন এখানে কি বলছে? 0 is less than image length, মানে 0 is less than image length মানে কি? 0 is less than 5 নাকি? জি ভাই। তো এখানে 5টা ইমেজ আছে, তো 0 is less than 5। তো যদি 0 is less than 5 হয় তাহলে কি হবে? 0 থেকে শুরু হবে আর 5 পর্যন্ত আপডেট করবে নাকি? জি ভাই। জিনিসটা বুঝছি? আর জি ভাই। আর 5 এ গিয়ে যদি আটকে যায় তাহলে -1 দিয়ে দিলাম, তাহলে কি হবে? যে সে এরর কোনো কিছু শো করবে না, 5 এ গিয়ে আটকে যাবে। ক্লিয়ার? নাকি সমস্যা? জি ভাই। ভাই এখানে তাহলে ইমেজ লেংথ এর ভ্যালু কত? 5। টোটাল আমার ইমেজ কয়টা সে অনুযায়ী? 5টা হবে, তাহলে লেংথ তো 5 দিয়ে হবে। 5, তাহলে 0 is less than 5 নাকি? জি ভাই ওটাই। হয়। ওকে, তাহলে একটু ক্লিয়ার নাকি না? ক্লিয়ার ভাই। ওকে ক্লিয়ার ভাইয়া? ওকে, আচ্ছা, তারপর কি? এখন ইমেজ যে স্লাইড হবে কত সেকেন্ডে স্লাইড হবে? একটা টাইম সেট করতে হবে 1 না? সেকেন্ড। তো ওটার জন্য 1 আমি একটা second। প্রিডিফাইন্ড ফাংশন নিছি, কি নামে? সেট টাইম আউট। সেট টাইম আউট। আর সেট টাইম আউটের মধ্যে কি? তা আমাকে ফাংশন কল করতে হবে না? ফাংশন কল না করলে সে বুঝবে যে কোন ইমেজটা চেঞ্জ করবে। তো আমি ফাংশনটা কল করে দিলাম সেট টাইম আউটের মধ্যে। আর এখানে টাইমের মান কত? 1000 মিলি 1 সেকেন্ড। 1000। তো টাইমের মান যদি 1000 হয় তাহলে সে প্রত্যেকটা ইমেজ 1 সেকেন্ড করে চেঞ্জ করবে, স্লাইড করবে নাকি? বুঝছি? জি ভাইয়া। ওকে, তাহলে এখন কথা হচ্ছে উইন্ডো অনলোডটা কি নাকি? আচ্ছা, তো উইন্ডো অনলোড হচ্ছে যখন আমার পেজ রিলোড হবে নাকি? যখন আমার পেজটা
আচ্ছা, যখন আমার পেজটা রিলোড হবে, তো পেজ রিলোড হলে কি শো করবে? স্লাইড ইমেজ শো করবে। তো আমি বললাম কি উইন্ডো অনলোড, উইন্ডো মানে জাভাস্ক্রিপ্টের ব্রাউজারকে বোঝায়, আর অনলোড মানে কি যখন বডিটা লোড হবে তখন এটার সমান গরম কি লাগে হবে, যাও কই এটার সাথে সাথে স্লাইড ইমেজ। ক্লিয়ার? আর এখানে এলস, চলতে আছে ক্লাস চলতে আছে বলি কর না আচ্ছা তাহলে উইন্ডোজ অনলোডের কাজ বুঝছেন? জি ভাই বুঝতে বুঝছি ভাই বলেন, এখন বলেন কোনো কিছু সমস্যা থাকলে বলেন। এখানে এলস কখন ইউজ করলাম? যখন ইফটা শেষ হয়ে গেল তখন এলসটা আমি আবার এক্সিকিউট করাইলাম, যে আবার ইমেজটা 5-এ গিয়ে আটকে যাচ্ছে। তো ইফ কন্ডিশন শেষ, আর যখন আমার কি হবে, যে জিনিসটা যখন 6 থেকে শুরু হবে তাহলে কি হবে, এলস আবার এলসকে আবার বলে দিলাম যে i is equal to 0, মানে আবার জিনিসটা 0 থেকে আবার শুরু হবে, 5-এ গিয়ে শেষ হবে। এটা চলতেই থাকবে ভাই, এটা চলতে থাকবে, কন্টিনিউয়াস। লুপ যেটা বললাম। দেখেন কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ভাই হাইড আর ওয়েট স্টাইলের মধ্যে না নিয়ে কাজ করতেছে কেন? নিলাম, এটা জানি সিএসএস এ আপনারা করছেন, কিন্তু নিলাম, সমস্যা কোনো? মানে স্টাইলের ভিতরে আগে দিতাম তো, সেটা বলছি। ওইটা আমি বুঝছি, কিন্তু এইভাবেও দেওয়া যায়। ও, আচ্ছা। আচ্ছা, আর কোনো কোশ্চেন? তাহলে এক কাজ করেন, এই যে আজকের যে টাস্ক আছে এটা একটু করে দেখেন, কোনটা কোনটা বুঝতেছেন না সেটা কালকে ফার্স্ট আওয়ারে মনে করেন যে বুঝাই দিলাম নাকি। জি ভাইয়া। এখন দেখা যাচ্ছে যে এখন ক্যাচ করতেছে, কিন্তু পরে করতে গিয়ে আবার ভুলে যেতে পারে। তো সে সময় একটু নোট করে রাখবেন যে আমি এই জিনিসটা করছি, কাজ করছে ঠিকই, কিন্তু আসলে আমি বুঝতেছি না, একটু বোঝাই দেন, দেন বোঝাই দিলাম, তখন আর আবার একটু ক্লিয়ার হয়ে গেল। যখন প্র্যাকটিক্যাল হ্যান্ড দিয়ে করবেন তখন দেখবেন যে আরো ক্লিয়ার হয়ে গেছে। ভাইয়া সবগুলাই করে ফেলছি ভাই, ব্রেক টাইমটার মধ্যে ভাইয়া সবগুলা কাজ করছে মোটামুটি। তো যারা করেননি তাদের বলতেছে করে ফেললে এটা আপনি কালকে দেখাবেন আমাকে, জি ভাই। ঠিক আছে? তো আর কারো কোনো কোশ্চেন আছে? নাহলে আমি শেষ করে আপনাদের দিয়ে দিই, প্র্যাকটিস দিয়ে দিই। এখন আধা ঘন্টার মধ্যে যতটুকু প্র্যাকটিস করতে পারেন করে ফেলেন, বাদ বাকি রাত্রে করে কালকে অ্যাসাইনমেন্টে দেখাবেন। কোনো প্রবলেম যদি ফেস করেন নোট করে রাখবেন যে এই জিনিসটা আসলে আমি করছি কিন্তু বুঝিনি, এটা একটু বোঝায় দেন। তো তখন যদি বুঝায় দেবেন একবারে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর কালকে আমরা যে কোয়েরি শুরু করব, জাভা স্ক্রিপ্টের একটা ফর্ম ভ্যালিডেশনের কাজ শিখবো।